সকলকে নমস্কার। সাহিত্যিকা আয়োজিত রাষ্ট্র, ক্ষমতা, রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক পাঠচক্রের ১০ম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা বক্তা হিসেবে পেয়েছি শ্রী সঞ্চয়ন ঘোষকে। ওনার বক্তব্যের বিষয় স্পেস এর রাজনীতি। শ্রী ঘোষ শান্তিনিকেতন থেকে পেন্টিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করে বর্তমানে শিল্প চর্চার এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত। গত ২ দশকেরও বেশি সময় ধরে শিল্পকে কিভাবে স্টুডিও স্পেসের বাইরে একটি সাধারণ ক্ষেত্রে নিয়ে এসে কর্মশালা ভিত্তিক, কৌমিক এবং সমালোচনামূলক কথোপকথন প্রক্রিয়া রূপে ভাবা যেতে পারে, সেই চেষ্টায় তিনি ব্রতী। দেশের এবং বিদেশের বিভিন্ন সংস্থা দ্বারা তিনি শুধু সম্মানিতই নন, দেশ বিদেশের বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে তিনি নানান আন্তঃবিষয়ক পরীক্ষামূলক শিল্প কর্মের অংশীদারও হয়েছেন। এছাড়াও থিয়েটার স্পেস ডিজাইনার হিসেবে তিনি স্বনামধন্য। দেশের বিভিন্ন অগ্রণী নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে তার কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আজ শ্রী সঞ্চয়ন ঘোষকে আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়ে আমরা আনন্দিত। বক্তৃতা শুরু হওয়ার আগে সকলের কাছে আমার বিনীত কয়েকটি অনুরোধ। বক্তৃতা চলাকালীন আপনারা আপনাদের মাইক্রোফোনগুলি দয়া করে মিউট করে রাখবেন, এতে বক্তার বলতে এবং শ্রোতাদের শুনতে সুবিধা হয়। আর বক্তৃতা চলাকালীন আপনারা কেউ দয়া করে স্ক্রিন শেয়ার করবেন না, কারণ বক্তা স্ক্রিন শেয়ার করে নিজের বক্তব্য রাখবেন। আর বক্তৃতা চলাকালীন যদি আপনাদের মাথায় কোনো প্রশ্ন আসে বা কোনো মন্তব্য থাকে, আপনারা সেটি চ্যাট বক্সে লিখে রাখবেন। প্রশ্নোত্তর পর্বের সময় সরাসরি বক্তার কাছে প্রশ্ন এবং মন্তব্যগুলি পৌঁছে দেওয়া হবে। এবার সঞ্চয়নদাকে অনুরোধ করছি আপনার বক্তব্য শুরু করার জন্য। অনেক ধন্যবাদ শরণ্যা। ধন্যবাদ। এবং আজকে সাহিত্যিকার এই পাঠচক্রে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে, এই ডিজিটাল মোডে আবার সংযুক্ত হওয়া এবং একটা যোগাযোগ তৈরি হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। এবং আমি একটু আধটু ফলো করছিলাম সাহিত্যিকার যে অন্যান্য পাঠচক্রের যে বক্তব্য, এবং সেটা যে খুব গভীর বিষয়ের দিকে প্রয়াস নিয়েছে সাহিত্যিকা, সেটা আমার বিশেষ করে এই সময়ে যখন আমরা সবাই একত্রিত হতে পারছি না, তখন আলোচনা এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপচারিতা, সেটাই বোধহয় অনেক বেশি একটা অ্যাক্টিভ স্পেস হয়ে উঠতে পারে। মানে যে স্পেসটা পরিবর্তনশীল এবং যার মধ্যে দিয়ে অনেক ধরনের আদান প্রদান হতে পারে, যেটা আমার মনে হয় ডিজিটাল মিডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট অবদান। এখন যেটা টাইটেল বা যেটা শিরোনাম ধার্য হয়েছে, এটার স্পেসের রাজনীতি। এখন স্পেস শব্দটা, এটা নিয়ে দেবাংশুদার সঙ্গেও কথা হচ্ছিল যে টাইটেলটা কি রাখা যাবে এটার। এখন সেখানে স্পেস বলতে গিয়ে দেখা গেল যে ওটা যদি বাংলা করা হয় কোনো বিশেষ একটি শব্দ দিয়ে, স্পেসকে আমরা যেভাবে অনুভব করি সেই জায়গায় পৌঁছানো যাচ্ছিল না। কারণ স্পেসের যদি ট্রান্সলেশন করতে হয়, তাহলে সেটা কি ক্ষেত্র বলবো, না জমি বলবো, নাকি ভূমি বলবো? তো তার ফলে সাধারণভাবে একটা জায়গায় আমরা পৌঁছই যে না, আমরা এই পুরো আলোচনাটাকে স্পেস হিসেবেই রাখা যেতে পারে, কারণ এটা বাংলা ভাষার অন্তর্গত হয়ে উঠেছে। এবং তার থেকেও বেশি যেটা দেবাংশুদের সঙ্গে কথা হচ্ছিল, যে এই ধরনের শব্দগুলোর সঙ্গে এমন আরো বিষয়ের যোগাযোগ থেকে থাকে বা থেকে যায়, যেগুলো হয়তো শুধু একটা ভাষা দিয়ে বা একটা শুধু বাংলায় হয়তো আমরা পুরোটা অনুভব করতে পারবো না। তার ফলে যেভাবে আসছে ভাষাটা সেইভাবেই যাতে রাখা যায়। এবং আমার মনে হয় স্পেস শব্দটার মধ্যেই আসলে এই কমপ্লেক্সিটিটা রয়েছে, যে স্পেসের অনুভূতিটাই আসলে মাল্টি ডাইমেনশনাল।
তার কোনো একটা সংজ্ঞা বা একটা দিক হিসেবে দেখলে তা স্পেসের ডেফিনেশনকে আমরা হয়তো সীমিত করে রাখবো আর কি। তো আজকে আহ, যে বিষয়টা নিয়ে কথা হবে এটা ভীষণই কমপ্লিকেটেড কমপ্লেক্স একটা বিষয়, কারণ স্পেস শুধু স্পেস হিসেবে বললে আসলে খুবই বিমূর্ত একটা অনুভূতির কথা বলে, যে সেখানে সবকিছু একটা স্পেস। সেটা মানসিক বা মনস্তাত্ত্বিক স্পেস হতে পারে, আমাদের প্রতিদিনের জীবন হতে পারে। তার ফলে আলোচনার সাপেক্ষে আমি এই সমস্ত বিষয়টাকে একটু প্র্যাকটিসের চর্চার মাধ্যমে জিনিসটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করবো। নাহলে শুধু স্পেস নিয়ে কথা বলতে গেলে বিষয়টা ভীষণই তাত্ত্বিক এবং আহ, শুধুই একটা বিমূর্ত চর্চার জায়গায় পৌঁছে যাবে আর কি। আহ, তো আমি অনেক ছবি দেখানোর চেষ্টা করব। আহ, তার ফলে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা কিভাবে আমাদের বাইরের জগৎকে দেখি এবং বা আমরা বাইরের জগতের সঙ্গে যুক্ত হই, সেটা আমার বক্তব্যের ভিতরে একটা বিশেষ জায়গা নিয়ে থাকবে। এবং তার মধ্যে দিয়ে আমরা এই স্পেসের মূর্ত এবং বিমূর্ততার মাঝামাঝি একটা কোথাও অবস্থান করার চেষ্টা করব। এবং তো আমি শুরুতেই একটু স্ক্রিন শেয়ার করে, আমি স্ক্রিন শেয়ারের সঙ্গে সঙ্গে আমার যেটুকু কথা বলার সেটা বলার চেষ্টা করব। এবং সেখানে অনেক কিছু হয়তো ইংরেজিতে লেখা থাকবে, সেটা যাদের ইংরেজি পড়ার ইচ্ছে তারা পড়তে পারেন। আমি সরাসরি সেই ইংরেজির কোনো ট্রান্সলেশনে যাব না, আমি আমার মতো করে সেই বিষয়গুলিকে বাংলায় আমার মতো করে পরিবেশন করার চেষ্টা করব। তার ফলে পরে যদি কোনো প্রশ্ন তৈরি হয় কোথাও কোনো স্লাইড নিয়ে বা কোনো ছবি নিয়ে কোনো কিছু, যদি সেটা আমরা আশা করছি যে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এবং আমার অনেক ছবি রয়েছে, তো জানি না কতটা ঘন্টা দেড়েকের মধ্যে বা ঘন্টা খানেকের মধ্যে আমাকে দেবাংশুদা বলেছে, তারপরে যদি আরো 5-10 মিনিট হয়ে যায় তো আশা করি তার মধ্যে গুটিয়ে আনা যাবে। না হলে যেখানে শেষ হবে সেখানেই আমাদের আজকে স্পেসের ব্যাপ্তিটা, ওইখানেই আমাদের থামতে হবে আর কি। আহ, তো দেখা যাক আহ, এই প্রেজেন্টেশনের সঙ্গে একসঙ্গে কতদূর পৌঁছানো যায় এবং আমরা সেটাকে যতটা সম্ভব তার মধ্যে দিয়ে একটা আমার চর্চার ক্ষেত্র হিসেবে আমি যেভাবে স্পেসকে দেখেছি বা বুঝেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা তাত্ত্বিক আলোচনার মধ্যে দিয়ে স্পেসকে আমরা কিভাবে অনুভব করতে পারি বা তার পরিবেশন আহ, করা যেতে পারে, সেই বিষয়গুলোকে আমি একটা জায়গাতে একটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করব। কিন্তু হয়তো সেগুলো একটাই তলে থাকবে না, বিভিন্ন ধরনের স্তরের মধ্যে দিয়ে যেতে হবে। তো পরে যদি কোথাও কোনো রকম ক্ল্যারিটি বা ক্ল্যারিফিকেশনের কারণ মনে হয়, প্লিজ আমাকে সেটা জিজ্ঞেস করবো, আমি চেষ্টা করবো আমার মতো করে সেটাকে বিশ্লেষণ করার। তো আমি শেয়ার করছি স্ক্রিন। তো আমি শুরুতে 3টে ছবি দেখাই। যেহেতু আমি শিল্প চর্চার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বিশেষ করে চিত্রশিল্প, তো আমি 3টে ইমেজ দেখাবো এবং সেই ইমেজগুলোর ভিতরে কোথাও আহ, কিছু কিছু বিষয় যেটা নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, তার কিছু কিছু সূত্র হয়তো থাকতে পারে। প্রথম হচ্ছে এই ইমেজটা, এটা আমরা সবাই ইন্টারনেটে বহুবার দেখেছি। এটা আলতামিরা কেভের একটা ছবি, যেখানে আহ, বহু হাতের ইমপ্রেশনস বা অ্যাবসেন্স না ইমপ্রেশন রয়েছে এবং সেটা বিভিন্ন স্তরে রয়েছে। এবং আমরা বুঝতে পারছি যে এটা একটা পাথরের উপরে করা আছে এবং এই হাতের ছাপগুলোর স্তর বা তার এবার তার লেয়ারের মধ্যে দিয়ে একটা ডেফিনেশন তৈরি হয়েছে এই স্পেসটার। মানে এটা শুধু আর একটা পাথরের দেওয়াল বা পাথরের স্তর নেই, তার মধ্যে আরো কতগুলো মেমোরি অ্যাড হয়েছে এবং সেই মেমোরিগুলো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক হয়েছে। এবং সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন তৈরি হতে পারে। অনেক ধরনের ইন্টারপ্রিটেশনসও লোকের আছে, যে এটা কি কোনো ম্যাজিক্যাল বিলিফের দিক মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, নাকি এটা একটা কনসাস রিচুয়াল ছিল যার মধ্যে লোকে মাঝে মাঝে এই চর্চাটা করতেন। এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে, কারণ এর কোনো লিখিত ইতিহাস নেই।
দ্বিতীয় ছবিটি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটা রামকিঙ্কর বেজের একটি ছবি। আমি এই ছবিটা দেখাতে চাইছি কারণ রামকিঙ্কর বেজের ইন্টারভিউতে পাওয়া যায়, ওনাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনি যখন ল্যান্ডস্কেপ মানে নিসর্গ দৃশ্য আঁকছেন, তখন আপনার ছবিতে আলাদা করে কোন সময়ে সেই ল্যান্ডস্কেপটাকে আপনি আঁকছেন, এটা কোন সময়, সন্ধ্যা না সকাল না দুপুর, এটা পরিষ্কার বোঝা যায় না। একটা ভূক্ষেত্র পাওয়া যায়, একটা জমির অনুভূতি পাওয়া যায়, কিন্তু কোন সময় এটা আহ, আপনি তার রিপ্রেজেন্টেশন করছেন সেইটা অনুভব করা যায় না। তো রামকিঙ্কর তখন তার উত্তরে বলেছেন যে আমি সময়ের ছবি আঁকছি না, আমি স্পেসকে আঁকছি, আমি জমিকে আঁকছি। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টার, যে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে উনি সময়কে আঁকছেন না, আহ, উনি জমিকে আঁকছেন। আর আমরা আগের ছবিটাতে দেখলাম যে এই স্তরে স্তরে হাতের প্রলেপের মতো বা একটা লেয়ার আসার ফলে আমরা একটা সময়ের অনুভূতি পাচ্ছি, যে এটা বহু দিন ধরে অনেকবার হয়েছে ঘটনাটা। এবার সেটা একই দিনে হয়েছে না অনেক দিন ধরে হয়েছে সেটা আহ, বিশ্লেষণ করা যায়, যদি আমরা আল্টামিরা কেভের ওই লেয়ার্স গুলো মেটেরিয়াল গুলোকে অ্যানালিসিস করি তাহলে হয়তো আমরা পাবো। আর তৃতীয় যে ছবিটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে হরকুমার গুপ্ত। উনি একজন লেটো শিল্পী, খড়িয়াতে থাকেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম একবার যে আচ্ছা হরদা, আপনার আপনি মঞ্চে অভিনয় করতে ভালোবাসেন না, মানে আহ, মঞ্চ নয়, মানে আপনার স্ক্রিপ্ট, আপনি কি স্ক্রিপ্ট তৈরি করেন, স্ক্রিপ্ট তৈরি করে তারপরে অভিনয় করেন? তখন হরদা বললেন না, আমাদের একটা আউটলাইন থাকে, লিটো গানের একটা বিষয়ের একটা আউটলাইন থাকে, কিন্তু সংলাপ বা গানের কলিগুলো সমস্তটা ফিক্স থাকে না। আমরা কতক্ষণ ধরে এই অভিনয় বা এই পরিবেশনা করব তার উপরে আমরা সেই বিষয়টাকে ছোট করি, বড় করি, তার বিন্যাসকে বাড়াই। তার ফলে আমরা হচ্ছি বাঁধা গরু নই, আমরা আমরা হচ্ছি ছাড়া গরু। তো এটা আবার আরেকটা খুব ইন্টারেস্টিং নোশন আমার মনে হয়েছিল যে আজকের এই আলোচনায় শুরুতে এটা বলা খুব দরকার, যে এই বাঁধা গরু মানে উনি কি বোঝাতে চাইছেন, আর ছাড়া গরুর উদ্দেশ্যটাই বা কি। অর্থাৎ উনি হরদা বারবারই বলছেন যে আমাদের স্ক্রিপ্ট থাকলে, একটা মঞ্চে যখন আমরা অভিনয় করি বা একটা নাটক করি, তার স্ক্রিপ্টের একটা স্ট্রাকচার থাকে, তার একটা শুরু থাকে, একটা শেষ থাকে। আহ, কিন্তু আমাদের এখানে আমরা লেটো গান যখন করি তার শুরু হয়তো হয় একটা জায়গা থেকে, কিন্তু শেষটা পুরোটাই নির্ভর করে কতক্ষণ সময়ের জন্য পারফরমেন্সটা হচ্ছে, কতক্ষণ সময় ধরে আমি একটু গান গাইবো। সেই অনুযায়ী কিন্তু আমরা বিষয়টাকে, গল্পটাকে ছোট করি, বড় করি, আমার মতো করে সেটাকে সাজিয়ে নিই। তো এটা একটা এই তিনটে এক্সাম্পল আমি এই জন্যই দিচ্ছিলাম যে আহ, তিনটের মধ্যে দিয়ে আমরা তিন রকমের, যেটা নিয়ে আমি আরো কথা বলতে চাই এবং হয়তো স্ট্রাকচারালি পুরোটাই সেই দিকে নিয়ে যাব, যে একটা হচ্ছে রিচুয়ালিস্টিক স্পেস, যেটা বারবার ঘটছে, রিপিটও হচ্ছে এবং বারবার ফিরে আসছে, এবং একটা আহ, সময়ের সঙ্গে স্পেসের ডেফিনেশন বদলাচ্ছে। সময়ের সময় নির্ধারণ করছে না, কিন্তু সময়ের আহ, যাত্রার সাথে সাথে স্পেস ইভলভ করছে, ট্রান্সফর্ম করছে, এবং সেটা তার নিজের চেহারা পাচ্ছে। আহ, এটা এক ধরনের চর্চা। আরেকটা যেটা রামকিঙ্কর বেশ বারবার বলছেন, যে আমি সময়কে আঁকছি না, আমি ক্ষেত্রকে আঁকছি, আমি জমিকে আঁকছি। অর্থাৎ সেখানে স্ট্রাকচারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিভাবে আঁকছি, কি আঁকছি, এবং তার রেফারেন্স প্রকৃতি, কিন্তু প্রকৃতির পরেও যে যে সারফেসের উপরে আমি আঁকছি সেইটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, তার দ্বিমাত্রিকতা, তার স্ট্রাকচারের ডেফিনেশন, তার ইন্টার রিলেশনশিপের মধ্যে দিয়ে আমি ক্ষেত্রের একটা অনুভূতি তৈরি করছি। সেখানে কোন সময় এটা আঁকা হলো তার ইলিউশন আমার চিত্র নয়, এটা নিজেই একটা বাস্তবতা, এটা কোনো বাস্তবের কল্পনা নয় বা বাস্তবের ইমিটেশন নয়, এটা নিজেই একটা বাস্তবতা। আর হরদার এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে একটা সময় এবং স্পেস দুটো একের উপরে ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা নাট্য বিন্যাসের যে স্পেস,
সেটা কতক্ষণ ধরে নাটকটা হবে তার উপর তার চলন, তার মুভমেন্ট, তার পরিবেশনার সময় সবটাই নির্ভর করছে এবং একে অপরের পরিপূরক হয়ে উঠছে, একটা ইন্টারডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে সময় এবং ক্ষেত্রে, স্পেস এবং টাইমের একটা। তো এই বিষয়গুলো ভীষণভাবে কিন্তু যখন আমরা স্পেসের রাজনীতি বা রাজনৈতিক, আমরা রাজনৈতিক স্পেস বলছি না, স্পেসের রাজনীতি নিয়ে কথা বলছি, সেখানে এই এলিমেন্ট গুলো কিন্তু ভীষণ একটা ডমিনেন্ট, একটা অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে আসে, বিশেষ করে চর্চার ক্ষেত্রে, চর্চার যে কোনো রকম চর্চার ক্ষেত্রে কিভাবে সময়, কাল এবং ক্ষেত্রের বা স্পেসের সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে, সেটা দিয়ে কিভাবে আমরা চারপাশের দেখা জগৎ বা চারপাশের যে দৈনন্দিন জীবনের সঙ্গে সেটাকে আমরা কিভাবে যুক্ত করছি সেই সম্পর্কটাকে, সেটা দিয়েই আসলে কোথাও স্পেসের রাজনীতি তাকে আমরা কিছুটা অনুভব করতে পারি, এবং তার সঙ্গে আরো অন্য বিষয় আছে যেগুলো আমি আস্তে আস্তে একটু একটু চেষ্টা করব ছবির মাধ্যমে এবং তার সঙ্গে কথা বলার। তার ফলে আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন রকম ভাবে স্পেসকে ইন্টারপ্রেট করা হয়েছে, গণিতিক বা ম্যাথমেটিক্যালি স্পেসকে কোঅর্ডিনেটস এর থ্রু দিয়ে, যেরকম অ্যাফাইন স্পেস বলা হয় যেটাকে, যেখানে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং তার মধ্যে একটা পয়েন্টকে কিভাবে রাখবো সেইটার জ্যামিতিকতা দিয়ে আসলে স্পেসকে ডিফাইন করা হচ্ছে। আবার কোথাও কোথাও প্রপোর্শনাল রিলেশনশিপ, প্রজেক্টেড স্পেস অর্থাৎ একটা অ্যাক্সিসের সঙ্গে আরেকটা অ্যাক্সিসের যে প্রপোর্শনাল রিলেশনশিপ, সেইটার মাল্টিপলদের মধ্যে দিয়ে ওটার এক্সপ্যানশনকে বোঝানোর চেষ্টা হচ্ছে। তার ফলে কোথাও একটা কংক্রিট রিলেশনশিপ আছে, কিন্তু তারপরে সেটা তার মতো করে এক্সপ্যান্ড করছে। তো আবার আমরা ফিলোসফিতে আমরা দেখতে পারি যে মেটেরিয়াল এবং মানে ইমোশনের একটা সহবাস, তার মধ্যে দিয়ে আসলে স্পেসকে আমরা প্লেটোর যে বিভিন্ন রকমের উনি যে জ্যামিতিক স্ট্রাকচার্স গুলো প্রপোজ করেছিলেন, পলিহেড্রন, টেট্রাহেড্রন, যার মধ্যে দিয়ে উনি প্রকৃতির বিভিন্ন অনুভূতি, তার মেটেরিয়ালিটি, তার যে অভিজ্ঞতা, সেটাকে উনি স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছিলেন এবং তার মধ্যে দিয়ে সেটাকে একটা কংক্রিট ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছিলেন, এই বিমূর্ত এবং মূর্ত, এই বিমূর্ততাকে একটা মূর্ততার মধ্যে নিয়ে আসা। এবং সেখানে পরে আমরা দেখতে পাবো অন্য ফিলোসফাররা, কান্ট সেখানে স্পেস এন্ড টাইমের সেন্সিবিলিটি নিয়ে বলছেন, এবং সেটা একটা একটা সেন্সিবিলিটি এবং যেটার মধ্যে দিয়ে সময় এবং কালের একটা সেন্সিবিলিটির সম্পর্ক কথা বলছেন, এবং সেটাকে আরো কমপ্লিকেট করার চেষ্টা করছেন যে স্পেস শুধুই কোনো ক্ষেত্র নয়, সেটার সঙ্গে সময়ের একটা সম্পর্কের মধ্যে দিয়ে একটা সেন্সিবিলিটি, তার মধ্যে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়। তো তার ফলে আমরা দু ধরনের আমাদের স্পেসের কনসেপশন, একটা হচ্ছে বিমূর্ত, মানসিক এবং জ্যামিতিক, আরেকটা হচ্ছে পারসেপশন অফ স্পেস, মানে আমরা কিভাবে স্পেসকে দেখি, এবং সেটার মধ্যে একটা কংক্রিট নোশন থাকে, একটা মেটেরিয়াল পদার্থ, এবং তার একটা ফিজিক্যাল এন্টিটি থাকে, সে কি কি ধরনের ক্ষেত্র তৈরি করছে, কি ধরনের পরিমণ্ডল তৈরি করছে, তার মধ্যে দিয়ে আসলে কিন্তু স্পেসের ডেফিনিশন তৈরি হয়। এবং সাধারণভাবে স্পেসকে আমরা একটা গঠন হিসেবে দেখতে পারি, একটা স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে দেখতে পারি, আবার স্পেস টেম্পোরারি হতে পারে, যে একটা কোথাও তৈরি হচ্ছে এবং তারপরে আবার সেটা ডিজলভ করে যাচ্ছে, সেটা বিলীন হয়ে যাচ্ছে। আবার একটা হতে পারে যে স্পেস একটা এক ধরনের পার্টিসিপেশনের এবং সংযুক্ত করে নেওয়ার মধ্যে দিয়ে স্পেস তৈরি হচ্ছে, একটা ইমার্সিভনেস, এক ধরনের যেখানে যিনি দেখছেন আর যে ঘটনাটা ঘটছে সেই দুটোর মধ্যে আলাদা করে কোনো বিভাজন থাকছে না, সবাই একসাথে কোএক্সিস্ট করছে। সেখানে আমি আলাদা করে অবজারভার নই, আমি সেটার পার্টিসিপেন্ট হই। আরেকটা হচ্ছে ট্রান্সফর্মিং স্পেস, অর্থাৎ যেটা আমরা মানে আমাদের সাধারণ জীবনে যে ঘটনাটা ঘটে আর কি, যে একটা জায়গা, ব্যবহারিক জায়গা, সেটা ব্যবহার হতে 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 তার একটা ইমপ্রেশন তৈরি হয়, স্পেসে তার একটা প্রসেস তৈরি হয়, সেই স্পেসটা আস্তে আস্তে বদলাতে থাকে, সেই স্পেসটা স্ট্যাটিক থাকে না। মানে আমি যদি ধরি বাজার, সেটা আজ থেকে 10 বছর আগে সামবাটি বাজার আর আজকে সামবাটি বাজার, বাজারটা রয়েছে কিন্তু দ্যাট স্পেস ইজ ট্রান্সফর্ম মেটেরিয়ালের থ্রু দিয়ে, এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে, রিলেশনশিপের থ্রু দিয়ে,
সবটা মিলিয়ে একটা চেঞ্জিং স্পেস। তো আমি দ্বিতীয় স্লাইডে যাই। এখানে আমি জাস্ট ওই প্লেটোর যে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, যার মধ্যে তিনি প্রকৃতিকে বিভিন্ন রকমের জ্যামিতিক শেপের মধ্যে দিয়ে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছেন ফায়ারকে, এবং এই প্রয়াসটা কিন্তু প্রতিনিয়ত আছে। এই মূর্ত এবং বিমূর্তর মধ্যে কিভাবে আমি এই বিমূর্ত অনুভূতিকে, যে স্পেসের এই বিমূর্ততাকে একটা মূর্ততায় নিয়ে আসবো, একটা কনস্ট্রাকশনের একটা ডেফিনেশনের মধ্যে, যেটা আমার ট্যাঞ্জিবল ফিজিক্যাল স্পেস, আমার প্রতিদিনের ব্যবহারিক স্পেসের মধ্যে নিয়ে আসতে পারি। অফকোর্স আমরা যদি জিরোর আইডিয়াটা দেখি, শূন্যের যে অনুভূতি, সেটাকেও কিন্তু ডিমার্কেট করার জন্য আমরা একটা একটা রেখার এবং সার্কেল, ইনফিনিটিকে সেই সার্কেলের নোশন দিয়ে ইন্টারপ্রেট করার একটা প্রয়াস আমরা দেখেছি। তো এই এই সাপেক্ষে আমি হেনরি লেফেবো, একজন ফ্রেঞ্চ ফিলোসফার, যিনি মার্কসিস্ট মেথোডোলজিতে বিশ্বাসী এবং হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমে বিশ্বাসী, তার কতগুলো পারসেপশন আমি একটু শেয়ার করতে চাইছি। যে বেসিক্যালি একটা স্পেস এর মধ্যে একটা স্পেশিয়াল প্র্যাকটিস আছে, অর্থাৎ যেটা আমরা দেখছি, আমরা যেভাবে দেখছি, এবং তার সেই যেভাবে দেখাটার মধ্যে একটা ফিজিক্যালিটি আছে, এবং সেই ফিজিক্যালিটিটা আসলে ম্যানিফেস্টেড হচ্ছে একটা বস্তুর, পদার্থের মধ্যে, একটা মেটেরিয়াল ম্যানিফেস্টেশনের জন্য আসলে আমরা পারসিভ করছি এই ধরনের। আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ স্পেস, যেটা আমাদের ফিজিক্যাল স্পেসে যেটা আমরা অনুভব করছি সেটা নয়। স্পেসকে দেখার অনুভূতিটাকে আমরা আবার আরেকটা মেটেরিয়ালের থ্রু দিয়ে এবং তার মধ্যে দিয়ে কতগুলো শেপ, কতগুলো ফর্ম, কতগুলো মেন্টাল ইন্টারপ্রিটেশন, একটা মেন্টাল স্কেপের মধ্যে নিয়ে এসে তার সেটাকে আমি কিভাবে গঠন, একটা নিজের মনের মধ্যে একটা তার চেহারা দিয়ে সেটাকে একটা, কিন্তু তার মধ্যে অনেক সময় আইডিয়ালিজমের ইস্যু চলে আসছে, যে আমি কি ধরনের বিশ্বাস, আমার বিশ্বাসের দ্বারা তখন ওই স্পেসের ডেফিনেশনটা তৈরি হচ্ছে। এই রিপ্রেজেন্টেশনের মধ্যে কিন্তু ব্যক্তি এবং স্পেসের রিলেশনশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে আমি কিভাবে দেখছি এবং সেই জায়গা থেকে আমি কিভাবে একটা কনস্ট্রাকশন নিয়ে যাবো। আরেকটা যেটা থার্ড নোশন উনি যেটা বলছেন, সেটা হচ্ছে স্পেসেস অফ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সেখানে স্পেসটা অলরেডি এক্সিস্ট করছে না, সেটা ব্যবহারিক সম্পর্কের মধ্যে দিয়ে স্পেস তৈরি হচ্ছে। অর্থাৎ সেখানে দুটোই আসছে, একটা ব্যবহারিক চরিত্র আসছে, মেটেরিয়ালিজমের একটা মেটেরিয়াল ভ্যালু তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে বিশ্বাস। এই দুটোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা প্রতিদিনের লিভড এক্সপিরিয়েন্স, যেটা আমরা প্রতিদিন যে জীবন চর্চার মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে দিয়ে একটা স্পেস তৈরি হচ্ছে, যেটা একটা সামাজিক স্পেস, যেটার মধ্যে দিয়ে সমাজ গঠন হচ্ছে, যার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ধরনের স্তর তৈরি হচ্ছে। এবং আমি জাস্ট এখানে এই দুটো জাস্ট সিম্পলি একটা এক্সাম্পলের জন্য, যে প্লেটোস কেভের রেফারেন্সটা একটু আনতে চাইছি, যে কিভাবে প্লেটো বলছেন যে আমরা যা দেখছি, আমরা একটা আমাদের যে মনের যে গঠন, যেভাবে আমরা একটা, সেটা সবসময় একটা মানে এই ট্রুথের যে ডেফিনেশন, সেটা সবসময় একটা রিফ্লেকশন, একটা একটা এক ধরনের the reality is always outside. We are always engaging with the shadows. উনি একটা অ্যালেগরিক্যাল নোশন দিচ্ছেন, যে আমরা একটা অ্যাজ ইফ আমরা একটা কেভের মধ্যে বসে বাস্তবকে গঠন করার চেষ্টা করি, এবং যেখানে যেটা লেফেবু বলছেন যে একটা রিপ্রেজেন্টেশন অফ স্পেস, সেইটা যেটা আমরা কনসিভ করছি মনের ইয়েতে, সেটার মধ্যে আসলে এই ট্রুথের ডেফিনেশনটা কনস্ট্যান্টলি কতটা একটা শ্যাডোর মতো, আসলে রিয়ালিটির একটা রিফ্লেকশনের মতো। ইট ইজ নট ট্রুথ, ইট ইজ নট দেয়ার, ইফ ইউ হ্যাভ টু সি লাইফ। সেটা ফাল্গুনিতে রবীন্দ্রনাথ সেটাকে আবার বাইরে নিয়ে আসছেন, যে মানে প্রকৃতির মধ্যেই আসলে সত্য লুকিয়ে আছে, সেটাকে আলাদা করে একটা গুহার ভিতরে সেটাকে তাকে অনুভব করা যায় না, তাকে বেরিয়ে আসতে হয়, এবং সেটা আমাদের নিজেদের মধ্যে যে প্রতিদিনের জীবন চর্চার মধ্যেই আসলে স্পেসের ডেফিনেশন, স্পেসের অস্তিত্ব আর কি। তো এবং সেইটা, এবং তার ফলে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে স্পেসের দুটো স্তর সবসময় একভাবে এক্সিস্ট করে, একটা কংক্রিট স্তর আর একটা বিমূর্ত স্তর, এবং সেই দুটোকে আমাদের কিন্তু একসাথে না দেখলে কিন্তু আমরা স্পেসের প্রকৃত চেহারা বা স্পেস বলতে আমরা কি বুঝি
এইটা আহ, বোঝাটা খুব ডিফিকাল্ট। এবং সেখানে আইডিয়ালিজম এবং ম্যাটেরিয়ালিজম, যেটা লেফেবু বারবার রেফার করছেন, যে একটা মানসিক স্তর এবং একটা মেটেরিয়াল, অর্থাৎ সেখানে কোথাও মার্কসিস্ট মেথোডোলজিতে যেভাবে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম বা মেটেরিয়ালের ফর্মস অফ লেবার অ্যান্ড প্রোডাকশন এবং ইকোনমিক স্ট্রাকচার দিয়ে আহ, একটা সোশ্যাল সিস্টেমকে ইন্টারপ্রেট করা হচ্ছে, তার সঙ্গে আহ, অস্তিত্ববাদ এবং এই নন এক্সিস্টেন্স, নিয়েজের যে হোল ফিলোসফি অফ টেম্পোরালিটি, এই দুটোকে একসাথে নিয়েই আসলে স্পেসকে অনুভব করা যাবে। এটা শুধু একটা মার্কসিস্ট মেথোডোলজির যে মোড অফ প্রোডাকশন দিয়ে এটাকে ইন্টারপ্রেট করা যাবে না স্পেসের ডেফিনেশনটা। তার মধ্যে আমাদের বারবারই ওই এক্সপিরিয়েন্সিয়াল এবং এক্সিস্টেন্সিয়াল মোডটাকেও কিন্তু বারবার আহ, যুক্ত করে নেওয়া দরকার। আহ, তো তার ফলে আমরা আসলে স্পেসের যে ডেফিনেশন, সেটা এই মুহূর্ত এবং বিমূর্তর বাইরে গিয়ে আরেকটা তৃতীয় স্তরে দেখার চেষ্টা করা দরকার। সেটা হচ্ছে যে আহ, প্রতিদিনের জীবন চর্চার মধ্যে দিয়ে যে স্পেস তৈরি হয়, এবং স্পেসের ডেফিনেশনটা আসলে ডিপেন্ড করে আমাদের প্রতিদিনের এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে, এবং সেটা আহ, একটা ফিজিক্যাল রিয়ালিটি, সেটা সোশ্যালি প্রডিউসড হয় স্পেস অ্যান্ড টাইমের সম্পর্ক। একটু হয়তো ফিলোসফিক্যাল একটা প্রেক্ষাপট আমি এই জন্যই দেওয়ার চেষ্টা করছি, যে কারণ এই এই স্পেসের যে পলিটিক্স, যদি আমরা সেটাকে যদি অনুভব করতে হয়, তাহলে আমাদের আহ, দুটো রেফারেন্সই দেখতে হবে। একটা হচ্ছে যে স্পেসের প্রাকৃতিক, মানে যেভাবে আহ, এক সেকেন্ড একটু, তো তার ফলে আহ, দুভাবে আমাদের আসলে আহ, আমাদের স্পেসের নোশনস গুলো আহ, তৈরি হয়। একটা হচ্ছে যেখানে প্রকৃতি একটা, ক্যান ইউ প্লিজ স্টপ, যেখানে প্রকৃতি স্পেসে আমাদের নোশন অফ এই যে জ্যামিতিটা, যার মধ্যে দিয়ে আমরা আমরা দেখলাম যে প্লেটোর যে মোড, সেখানে নেচার ইজ দ্য সেন্টার অফ দ্য কোঅর্ডিনেট, যেখানে এই নেচারকে কেন্দ্র করে একটা স্পেসের ডেফিনেশন তৈরি হয়, এবং সেখানে ইন্টারপ্রিটেশনটা সিজনাল এবং সাইক্লিক মোডে অপারেট করে, এবং তার সঙ্গে স্পেসের ডেফিনেশনটা সেইভাবে ইন্টারপ্রেটেড হয়। আরেকটা স্ট্রাকচার যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশনাল সিস্টেম, অর্থাৎ যেখানে স্পেসের একটা ফাংশনালিটি তৈরি হচ্ছে, এবং স্পেসের একটা সিস্টেম অফ অপারেশন তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু পুরোটাই তৈরি করা বাই আ সিস্টেম অফ গভর্নেন্স। কিভাবে সেটাকে পরিচালনা করা হবে এবং সেটা কিভাবে কনস্ট্রাক্ট করা হবে, তার স্ট্রাকচারের মধ্যে দিয়ে, এবং সিস্টেম অফ পাওয়ার, এবং তার সঙ্গে আইডেন্টিটি, লোকেশন এবং কন্ট্রোলের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তার ফলে পলিটিক্স অফ স্পেস সরাসরি রিপ্রেজেন্টেশন অফ পাওয়ার এবং গভর্নেন্সের সঙ্গে যুক্ত, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে শিল্প বা সংস্কৃতিকে সেই সিস্টেম অফ গভর্নেন্সকে পরিচালনা করার জন্য ব্যবহৃত করা হচ্ছে, এবং সেটার মধ্যে দিয়ে স্পেসকে ইন্টারপ্রেটও করা হচ্ছে। অর্থাৎ আমি কি ধরনের ক্ষেত্র তৈরি হবে তার ডেফিনেশন, এবং সেখানে পাওয়ারের স্ট্রাকচার কিভাবে আসবে এবং সেটা কিভাবে পরিচালিত হবে, তার অনেকটাই কিন্তু এই স্পেসের ইন্টারপ্রিটেশন এবং স্পেসের সিস্টেম রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে সেইটা পরিলক্ষিত হচ্ছে। এবং লেফেবু আরো যেটা বলছেন, যে স্পেস একটা লোকাস অফ মিডিয়াম অফ স্ট্রাগল হয়ে উঠছে, এবং তার মধ্যে একটা রাজনৈতিকতা তৈরি হচ্ছে, যে স্পেসটা কিভাবে অপারেট করছে, স্পেসটা কিভাবে ডিটারমিন্ড হচ্ছে, এবং সেটাকে কিভাবে তার কাঠামোটা তৈরি হচ্ছে, সেটার মধ্যে একটা স্ট্রাগল তৈরি হচ্ছে আর কি। এবং স্পেস ইটসেলফ, মানে যেটা উনি বারবার বলছেন, যে দের ইজ এ পলিটিক্স অফ স্পেস, বিকজ স্পেস ইজ পলিটিক্যাল, কারণ স্পেস
যদি অনুভব করতে হয়, যদি ইন্টারপ্রেট করতে হয়, তাহলে আমাদের এই সিস্টেম অফ পাওয়ার, সিস্টেম অফ স্ট্রাগল এবং এটাকে অ্যাড্রেস না করলে কিন্তু আমরা স্পেসের বেসিক স্ট্রাকচারে পৌঁছতে পারবো না। তার ফলে এবং সেক্ষেত্রে দেহ, মানুষের দেহ কিন্তু একটা পয়েন্ট অফ ডিপার্চার হয়ে উঠছে, একটা একটা রেফারেন্স ফ্রেম হয়ে উঠছে। এবং পুরো সিস্টেমের এই যে স্পেসের যে পাওয়ারের স্ট্রাকচার, এটা মানুষের অ্যাক্সেসের মধ্যে দিয়ে, যেটা অনেকে ইউজারনেস অফ স্পেস, ইউজারশিপ অফ স্পেস, কিভাবে ব্যবহৃত হচ্ছে একটা স্পেস, এবং সেটা এবং মানুষের দেহ একটা রেজিস্ট্যান্সের মোডে যাচ্ছে। এবং স্পেস যে ডেফিনেশন তৈরি হচ্ছে স্পেসের, সেটা আসলে কিভাবে মানুষের দেহ সেই ক্ষেত্রে অপারেট করছে, কিভাবে তার পরিচালিত হচ্ছে, তার মধ্যে দিয়ে আসলে কিন্তু স্পেসের পাওয়ার, স্পেসের পলিটিক্স ইন্টারপ্রেটেড। এবং এই সূত্রে আমার যেটা বলা উচিত যে পলিটিক্স অফ স্পেস এবং পলিটিক্যাল স্পেসের মধ্যে অফকোর্স একটা ডিফারেন্সিয়েশন আমাদের করা খুব দরকার। কারণ পলিটিক্স অফ স্পেস অনেক বেশি চর্চা এবং যে কি ধরনের সাংস্কৃতিক ফর্ম সেটা তৈরি করবে তার উপরে নির্ভর করছে। এবং এই সূত্রে হরদার রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যে বাঁধা গরু হওয়ার ফলে যে ধরনের চর্চা তৈরি হবে আর ছাড়া গরু হওয়ার ফলে যে ধরনের চর্চা তৈরি হবে, তার মধ্যে কিন্তু একদম সরাসরি এই ক্ষেত্রের ডেফিনেশনকে কিন্তু পুনর্গঠন করা হচ্ছে। যিনি ছাড়া গরু হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু স্পেসের ডেফিনেশনকেই কোয়েশ্চেন করছেন, স্পেসটা কি আসলে, সেটা কি ডিফাইন, সেটা কি স্পেসিফিক, নাকি সেটা একটা ওপেন এন্ডেড স্পেস। আবার যিনি বাধা গরু হিসেবে কাজ করছেন, তিনি আবার ওই গণ্ডির ভিতরে তার মতো করে ওই স্পেসের পলিটিক্সটাকে, স্পেসের যে রেজিস্ট্যান্স, তার বডির যে রেজিস্ট্যান্স এবং স্পেসের যে ডিমান্ড, স্পেসের যে কন্ট্রোল, সেটা কিভাবে তার স্ট্রাকচারটা পাচ্ছে। এবং আমরা কিছু কিছু ছবিতে আমরা দেখবো যে এই দুটো বিষয় বারবারই আমি আমার প্রেজেন্টেশনের মধ্যে আনবো, যে যেখানে স্পেসের ডেফিনেশনটা অ্যাক্সেসের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, কি ধরনের অ্যাক্সেস পাচ্ছি তার মধ্যে দিয়ে স্পেসের ডেফিনেশন হচ্ছে, এবং সেটা কিভাবে সেইখানকার যে প্রাতিষ্ঠানিক চর্চাগুলো আছে সেটাকে কোয়েশ্চেন করছে, সেটাকে ট্রান্সফর্ম করছে, এবং একটা ছাড়া গরু মতো সে নিজের মতো করে বিচরণ করে বেড়াচ্ছে। সেখানে ব্যক্তি কনস্ট্যান্টলি স্পেস চেঞ্জ করছে, সে ব্যক্তির ডেফিনেশন স্পেসের ডেফিনেশনের সঙ্গে বদলে যাচ্ছে, তার সম্পর্কটা বদলে যাচ্ছে স্পেসের সঙ্গে। আর একটা স্পেসিফিক ক্ষেত্রে যেখানে ডেফিনেশন ডিফাইন করা রয়েছে, সেখানে কিন্তু ব্যক্তির রেজিস্ট্যান্সের মোডটা একটু আলাদা। সেখানে তাকে ওই গণ্ডির যে সিস্টেম অফ পাওয়ার, তার যে সিস্টেম অফ স্ট্রাকচার, তাকে কনস্ট্যান্টলি এঙ্গেজ করতে হচ্ছে এবং তাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো, আমরা উই উইল মোর টক অ্যাবাউট অ্যাক্সেসিবল স্পেস, যে স্পেস আমরা অ্যাক্সেস করতে পারছি, আমরা হাইপোথেটিক্যাল স্পেস বা ইন্টাচেবল স্পেস, যেটা আমরা ছুতে পারি না, ধরতে পারি না, কিন্তু ইমাজিন করতে পারি, আমরা সেই স্পেস নিয়ে এই প্রেজেন্টেশনে আমি সেইভাবে খুব একটা বলবো না। আমি মূলত বলবো যে স্পেস আমরা ছুতে পারি, যে স্পেসের মধ্যে আমাদের প্রতিদিনের বিচরণ ঘটে এবং যার মধ্যে দিয়ে, এবং সেই ক্ষেত্রটার মধ্যে কোথাও একটা গণ্ডির ব্যাপার আছে, কোথাও একটা ছাড়া অনুভূতি, এবং সেই দু ধরনের একটা নোম্যাডিক নোশন আছে, যেখানে মানুষ যেমন ভাবে স্পেসে যাচ্ছে, স্পেস তার মতো করে তাকে ইম্প্রোভাইজ করতে বাধ্য করছে। এই যে দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক নিয়ে আমরা মূলত চর্চা করব। তো আমরা প্রথম ছবিটা যেটা দেখতে চাই, আমি পরপর কতগুলো ছবি দেখাচ্ছি, যেগুলো স্পেসের ডেফিনেশন কিন্তু বারবারই আর্কিটেকচারের, মানে হিউম্যান সোসাইটির ক্ষেত্রে আর্কিটেকচার একটা কিন্তু ওই যেটা আমরা বললাম যে গণ্ডি তৈরি করা, একটা প্রেক্ষাপট, একটা প্রেক্ষিত তৈরি করে তার মধ্যে ইনস্টিটিউশন সবসময় কিন্তু মানে চিরাচরিতভাবে একটা ডিফাইন্ড স্পেস বা একটা ডিফাইন্ড স্ট্রাকচারের দ্বারা তার সিস্টেম অফ অপারেশনকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে। এবং অনেক ক্ষেত্রেই সেই স্পেসকে ইন্টারপ্রেট করার জন্য, সেই স্পেসের ফাংশনালিটিকে ইন্টারপ্রেট করার জন্য শিল্প চর্চাকে ব্যবহার করা হয়েছে, এবং শিল্পের বিভিন্ন ধরনের অজন্তাতে আমরা দেখতে পাবো। এবং বিশেষ করে ধর্মীয় যে ইনস্টিটিউশনাল ফর্মস আছে বা ইম্পেরিয়াল যে ফর্মসগুলো আমরা দেখি, সেখানে আর্কিটেকচার একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, সেটা অজন্তা কেভে আমরা দেখতে পারি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে একটা
গিভেন স্পেস দেওয়া হলো, একটা দেওয়াল, তার মধ্যে একটা চিত্র তৈরি করো এবং সেটাকে সেই স্পেসের বিন্যাসের সঙ্গে একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন তৈরি করো। সেখানে কিন্তু আবার ওনারশিপের ইস্যুটাকে প্রবলেমেটাইজ করা হচ্ছে। যেমন অজন্তা দীর্ঘ সময় ধরে তৈরি হচ্ছে, তারপরে টাইমের নোশনে কিন্তু ওনারশিপ বদলে যাচ্ছে, যে এই ছবিটি শুধু একজনের আঁকা নয়, এই বিভিন্ন সময়ের শিল্পীরা এসে ওই জাতক জাতক কাহিনীগুলোকে ইলাবোরেট করেছেন, তার ফলে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন এসেছে। তার ফলে স্পেসের নোশনটা একটা সিঙ্গুলার হলেও তার মধ্যে যে ইনফরমেশনস গুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা সিঙ্গুলার মোডে নেই। আবার আমরা দেখতে পাবো যে স্পেসকে কখনো একটা কন্ট্রোল হিসেবে তার মানুষের স্মৃতি এবং তার ধারণা, তার মেমোরি, সেটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য আমরা দেখতে পারি যে ইজিপশিয়ান মিউরালস, এই পিরামিডের ভিতরে এই ধরনের স্পেস তৈরি করা হচ্ছে এবং সেখানে রাষ্ট্র চাইছে যে তার মেমোরি কিভাবে সাস্টেন করবে এবং সেখানে তারা স্পেস তৈরি করছেন এবং সেই স্পেস তৈরি করার মধ্যে দিয়ে তারা বিভিন্ন ধরনের মেমোরিকে সেখানে স্টোর করছেন এবং সেখানে অফকোর্স ধর্মীয় ভাবনা বা ঐশ্বরিক ভাবনার সঙ্গে মূর্ত ভাবনা, রাজার যে উপস্থিতি, তার যে অস্তিত্ব, সেটাকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। আবার এই 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 আর্কিটেকচারের সঙ্গে আইডিয়ালিজম, যেটাকে রিপ্রেজেন্টেশন অফ স্পেস বলা হচ্ছিল লেফেবোর ক্ষেত্রে, যে এক ধরনের আইডিয়ালিজম এবং এক ধরনের ইন্টারপ্রিটেশন, এইটা কিন্তু একটা ভীষণ স্পেসের গঠনের দিক থেকে, স্পেসের চেহারার দিক থেকে, যে কি ধরনের রোল প্লে করবে একটা স্পেস, একটা একটা আর্কিটেকচারাল স্পেস, এটা বারবারই আমরা দেখেছি যে বাইজেন্টাইন মিউজিকের মোজাইকের ক্ষেত্রে, এবং যেখানে ধর্মের একটা প্রভাব ভীষণভাবে রয়েছে, যে স্পেসটা একটা এনগালফিং, মানে সর্বগ্রাসী একটা ব্যাপার, যার মধ্যে আপনি আছেন, যার বাইরে বেরোনোর উপায় নেই, আপনাকে সেই রকম একটা পরিমণ্ডলের মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। যেমন এই ছবিটাতে ভীষণভাবে আছে যে একটা ওভারঅল এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে আর্কিটেকচারের ভিতরে, যেটা আপনার সত্তা, আপনার অস্তিত্বকে সঙ্গবদ্ধ করছে বা এক ধরনের ডিরেকশন দিচ্ছে যে কি কোন দিকে যাওয়া উচিত। সেটা খ্রিস্টানিটিতে একরকম ভাবে হয়েছে, হিন্দু ধর্মের ক্ষেত্রে আরেক রকম ভাবে হয়েছে। এবং আমরা দেখব যে তারপর রেনেসান্স পিরিয়ডে ইউরোপে আমরা দেখব যে যখন জিসাসকে মানবিকরণের একটা মানবিক জায়গা থেকে, শুধু ঐশ্বরিক জায়গা থেকে নয়, একটা মানবিক জায়গা থেকে তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হচ্ছে, তখন এই আর্কিটেকচারাল স্পেসটাই কিন্তু একটা সিস্টেমকে বা চার্চের পাওয়ারকে বা মানে জিসাসকে মানবিকরণের মধ্যে দিয়ে ধর্মকে মানুষের কাছাকাছি নিয়ে আসা, ধর্মকে মানুষের প্রতিদিনের অঙ্গ করে দেওয়া, সেটা কিন্তু তৈরি হয়েছে আর্কিটেকচারাল স্পেসের মধ্যে দিয়ে, আর্কিটেকচারের গঠনের মধ্যে দিয়ে, তার স্কেলের মধ্যে দিয়ে, তার এই ভার্টিক্যালিটির মধ্যে দিয়ে, সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা পরিমণ্ডল তৈরি করে তার ভাবনাকে বা তার ভাবধারাকে তার মধ্যে সাজানো হচ্ছে। সেই এই এই মুভমেন্টের মধ্যে আবার কিন্তু আমি দেখছি যে ইউরোপে এই আর্কিটেকচারের ভিতরেই কিন্তু আবার বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হচ্ছে, যে আমি সেটাকে ধর্মীয় কতটা রাখবো, মানে সেটাকে মানবীকরণ করতে গিয়ে সেটা, যেমন এই ছবিটি রাফায়েলের তৈরি, যেখানে কিন্তু শুধুই ফিলোসফারদের ছবি, এখানে কিন্তু আর ক্রাইস্টের ছবি নেই। ক্রাইস্ট এখানে অ্যাবসেন্ট হয়ে গেছে। এখানে অ্যারিস্টটল আছে, প্লেটো আছে, তারপরের জেনারেশনে সমস্ত বড় বড় ফিলোসফারদের নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু চার্চের ভিতরেই ঘটছে। তো চার্চ এবার এখানেই কিন্তু ব্যক্তির ইন্টারপ্রিটেশন, চার্চের রোল এবং তার মধ্যে স্পেসের স্ট্রাকচার, কনস্ট্রাকশন, এই সবটা দিয়ে কিন্তু একটা এবং টাইম অ্যান্ড স্পেসকে একটা জায়গাতে শ্রিঙ্ক করিয়ে নিয়ে এসে একটা গঠন দেওয়ার চেষ্টা হচ্ছে। তো আমরা দেখব যে এই আর্কিটেকচারাল ফেনোমেনা, যে একটা কোনো কাঠামো বা একটা স্ট্রাকচার এবং তার মধ্যে দিয়ে একটা রিপ্রেজেন্টেশনকে নথিবদ্ধ করার একটা প্রয়াস কিন্তু আমরা প্রি ইন্ডাস্ট্রিয়াল বা টিল দ্য, যেখানে রুরাল ইজ এ ডমিনেন্ট ফ্রেমওয়ার্ক,
ইনস্টিটিউশন সেখানে পরিকাঠামোগতভাবে চার্চের হোক বা ক্যাথিড্রালের হোক বা মন্দিরের হোক, সে তার গায়ে বা তার ভিতরে কিন্তু বারবারই এই সমাজের আইডিয়ালি ফেথ বা আইডিয়ালিজম বা তার যে পয়েন্ট অফ ভিউ, সেইটাকে পুনর্গঠন করা, সেই স্পেসটাকে তৈরি করার জন্য বারবারই তারা আর্কিটেকচারকে ব্যবহার করেছে। এটা মাইকেল অ্যাঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের যে বিশাল ক্ষেত্র, পুরো একটা সিচুয়েশনের মধ্যে আমি আছি, এই যে একটা সর্বব্যাপী একটা ব্যাপার যার মধ্যে আই এম লস্ট দ্য স্পেস অফ দ্য, মানে যে দেখছেন তিনি এই স্পেসের মধ্যে হারিয়ে যাচ্ছেন, মানে সেখানে একটা ফিজিক্যাল স্পেস তৈরি করা হচ্ছে, এখানে প্রকৃতির প্যারালালি আরেকটা স্পেস তৈরি করে তার মধ্যে এক ধরনের আইডিওলজিকে প্রমোট করা হচ্ছে। তো তো আমরা দেখবো যে বিভিন্ন ধরনের সাইট, আসলে আমরা দেখবো এই ধরনের আর্কিটেকচারাল সাইট আসে। একটা হচ্ছে রিলিফ কার্ভ রকস ডাইরেক্টলি, যেমন আমরা আল্টামেরিয়াতে দেখলাম। তারপরে আর্কিটেকচার যেটা স্পেসিফিক লোকেশনে কার্ভ করে সেটার সঙ্গে যুক্ত করে নেচারের সাথে থাকছে, একটা একটা সময় পর্যন্ত আমরা দেখবো যে ক্ষেত্রটা প্রকৃতির সঙ্গে সংযুক্ত, সরাসরি সংযুক্ত করে তৈরি হচ্ছে। আবার আরেকটা সময় আমরা দেখতে পাবো যে এবং সেটা জিওগ্রাফিক্যাল জিওলজিক্যাল সিচুয়েশনের সঙ্গে একটা সম্পর্ক রেখে সেটা তৈরি, যেমন বামিয়ান বুদ্ধের ক্ষেত্রেই আমরা যদি দেখতে পাই। এবং এই ধরনের পার্মানেন্ট কনস্ট্রাকশন যেখানে নেচারকে ব্যবহার করে একটা মূর্তি তৈরি করা হলো, এবং সেইটা সবসময় এক ধরনের ভায়োলেন্সের জেনারেশন করে, মানে সেখানে এক ধরনের মতবাদের যখন কংক্রিট ডেফিনেশন তৈরি করা হয় স্পেসের মধ্যে, মানে একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপের মধ্যে, তখন সরাসরি আরো কিছু লোক থাকে যারা সেটা, এবং এটা আমরা দেখবো বারবার এই পাবলিক স্পেসে মধ্যে এই ধরনের পার্মানেন্ট কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু এই সেন্স অফ ভায়োলেন্স, সেন্স অফ ওনারশিপ এবং সেন্স অফ অথরশিপ, কন্ট্রোল, এটা কিন্তু একটা সেটা বিভিন্ন স্তরে অপারেট করে। তো এইগুলো আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের গুহা এবং গুহার মধ্যে এক ধরনের নেচারের সঙ্গে ইন্টিগ্রেট করে একটা ল্যান্ডস্কেপের পার্ট হিসেবে স্পেসকে দেখা, এবং ল্যান্ডস্কেপের মধ্যে তৈরি করা, যেটা জিওগ্রাফিক্যাল কন্ডিশনকে মাথায় রেখে একটা স্পেস নেচারের রেফারেন্সে, নেচারের রিলেশনশিপের সঙ্গে একটা সামঞ্জস্যতা রেখে এক ধরনের স্পেস তৈরি করা হচ্ছে, এবং সেটা প্রতিষ্ঠান সেখানে নেচারকে কন্ট্রোল করার বা নেচারকে ইন্টারপ্রেট করার একটা মাধ্যম হিসেবে আর্কিটেকচারকে ব্যবহার করছে। এটা ইলোরার সেই বিখ্যাত আকার, যেখানে পাথর কেটে একটা স্পেস তৈরি করলো, সেখানে এক্সেলেন্স অফ হিউম্যান স্কিল পাওয়ার, তার অরা, সবটাই যেমন তৈরি হচ্ছে, স্পেস যেমন একটা মিলনের ক্ষেত্র হচ্ছে বা মানুষ আসার একটা জায়গা তৈরি হচ্ছে, আবার পাশাপাশি এটা কিন্তু একটা ক্ষমতারও নিদর্শন হচ্ছে যে দেখো এই এই এক্সেলেন্স কিভাবে তৈরি করা সম্ভব। এটা এখনো সেটা নিয়ে অনেক চর্চা, অনেক ধরনের কথা, যে কিভাবে এই পাথরটা কাটা হলো এবং এই সিমেট্রিতে কিভাবে কাটা হলো। এবং আমরা দেখবো মন্দিরের ইয়েতে খাজুরাহোতে যদি যাওয়া হয়, যে মন্দিরের গায়ে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসলে সামাজিক সমাজের বিভিন্ন ধরনের পর্যায়গুলোকে, অর্থাৎ এবং মানুষের মানে এক ধরনের যে জৈবিক এবং দৈনন্দিন যে জীবন চর্চার যে স্তর, এবং তার মধ্যে দিয়ে এক ধরনের ঐশ্বরিক অনুভূতির যে স্তর, সেটা কিভাবে পৌঁছানো যায় সেইটাকে প্রচার করার জন্য কিন্তু মন্দিরের বাইরে বিভিন্ন রকমের স্তরে বিভিন্ন ধরনের প্রক্রিয়া মানুষ কার্ভ করা হয়েছে, এবং কার্ভিং এর মধ্যে দিয়ে সেটা কনস্ট্যান্টলি একটা সোশ্যাল স্পেসকে ডিটারমিন করা হচ্ছে, এবং স্থান কালের সম্পর্কের মধ্যে দিয়ে, যেটা আমরা বলছিলাম যে স্পেস অফ রিপ্রেজেন্টেশন। তো আমি এইটার সাপেক্ষে একটু জাস্ট আর্কিটেকচারাল রিলেশনশিপের সরাসরি যেটা মানুষের মানে দৈনন্দিন জীবনের লিভড এক্সপিরিয়েন্সের সঙ্গে যে
চর্চাটা যায়, সেই জায়গাটা খুব দ্রুত আমি একটু ক্লাসিক্যাল ড্রামার স্ট্রাকচারটাতে নিয়ে যাই, যে কিভাবে এই রিপ্রেজেন্টেশন অফ স্পেসটা তার পলিটিক্সটা তৈরি করে, তার নিজের ওই জ্যামিতির মধ্যে দিয়ে সেইটা একটু শেয়ার করছি। যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল থিয়েটারে আমরা দেখব যে এই স্পেসের পাওয়ারটাকে তৈরি করার জন্য বা স্পেসের সঙ্গে টাইমের রিলেশনশিপকে দেখানোর জন্য ওই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে জমিকে, যে ব্যাক স্টেজ, মিডল স্টেজ এবং অডিয়েন্সের স্পেস, এবং যেটা পারফরমেন্স স্পেস সেটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। যে পেছনের দিকটা, সামনের দিকটা হচ্ছে বর্তমান, মাঝখানের জায়গাটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে ভবিষ্যৎ, মাঝখানটা হচ্ছে বর্তমান, এবং পেছনটা হচ্ছে অতীত। এইভাবে স্পেসকে একটা কিন্তু কনফিগারেশনের মধ্যে দিয়ে ক্ষেত্রকে ডিটারমিন করে দেওয়া। এইবার যখন পারফরমেন্স হচ্ছে, তারা পারফর্মার তার দেহের ওই দেহ দিয়ে সেটাকে কনস্ট্যান্টলি রিইন্টারপ্রেট করছেন বা রিএনগেজ করছেন। এই এই সূত্রে আমরা আরেক ধরনের স্পেস দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের লোকশিল্পে, লোক পারফরমেন্সের যে স্পেস, লোকচর্চার যে স্পেস, যেটা অনেকটাই চারদিকে খোলা, যেটা হয়তো কিছুটা হরদা যেটা বলতে চাইছেন, যে যার কোনো একটা দিক নেই, চারদিক থেকে দেখা যেতে পারে, এবং যার স্ট্রাকচার, যাটা বিশেষ সময়ের দ্বারা বা ন্যারেটিভের স্ট্রাকচারের দ্বারা পুরোপুরি গঠিত নয়, সময়ের দ্বারা গঠিত, যে কতক্ষণ ধরে পারফরমেন্সটা হবে তার উপরে তার ইন্টারপ্রিটেশন, তার স্পেসের ইভলিউশনটা কিন্তু ডিপেন্ড করছে। আবার আমরা আরেক ধরনের স্পেস যেটা দেখেছি, যেটা আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের এক ধরনের মেটাফরিক্যাল স্পেস, ইন দ্য সেন্স যে আমরা অনেকগুলো অ্যালিগরির মধ্যে দিয়ে, রিচুয়ালের মধ্যে দিয়ে কতগুলো স্পেসকে কানেক্ট করার চেষ্টা করছি, যে মৃত্যুর পরে বা মৃত্যুর আগে বা মৃত্যুর সময়, প্রতিদিনের জীবনের ক্ষেত্রে, বা এই এই এবং তার মধ্যে যে এক ধরনের প্রক্রিয়াগত স্পেস, যেখানে আলাদা করে রিপ্রেজেন্টেশনের বিশেষ চেহারা নেই, একটা ক্রিয়া বা কর্ম, কতগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে একটা স্পেসকে ইন্টারপ্রেট করা হচ্ছে। যে হিন্দু ধর্মে কেউ মারা গেলে তারপরে যে প্রক্রিয়াগুলো দেওয়া হচ্ছে, তার মধ্যে দিয়ে একটা মূর্ত বিমূর্তের এই সম্পর্কগুলো মেটেরিয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে, একটা একটা প্রসেস বেসড রিয়ালিটির মধ্যে দিয়ে। বা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে পূজা পার্বণের ক্ষেত্রে মানুষের এই যে স্পেস কে একটা ট্রানজিয়েন্ট স্পেস হিসেবে দেখা, টেম্পোরাল স্পেস হিসেবে মানুষকে এক জায়গায় করার মধ্যে দিয়ে যে সিস্টেম অফ কন্ট্রোল তৈরি হয়, যেখানে একটা আচার বা একটা ধর্মীয় ভাবনাকে পরিচালিত করা হয় একটা কালেকটিভ প্রসেসের মধ্যে দিয়ে, যেখানে সবাই সেই বিষয়টা জানেন, এবং সেই বিষয়টা আলাদা করে কেউ অ্যাপারেন্টলি মনে হবে যে কেউ হয়তো এটা কন্ট্রোল করছে না, কিন্তু আসলে সেই বিধি নিয়ম, তার পর্যায়, তার ইয়ের মধ্যে দিয়ে স্পেসের ডেফিনেশন, স্পেসের প্রসেসটা কিন্তু ডিফাইন্ড। এবং এটা একটা সিস্টেম অফ কন্ট্রোল, যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের অস্তিত্ব, আমাদের কালচারাল আইডেন্টিটি বলুন বা সাংস্কৃতিক আইডেন্টিটি বলুন, এটা কিন্তু বারবারই সেই সেই প্রক্রিয়ার মধ্যে we are trapped in a sense। এটা তো পূজার একটা, আমি জাস্ট করছিলাম যে রিচুয়ালের আরেকটা ক্ষেত্র আছে, যেখানে এই আয়োজন, এই যে কাটা, একসঙ্গে সাজানো, একটা জিনিসকে নিয়ে একটা জায়গায় মিলিত হওয়া, সব মিলে একটা ফোকাস তৈরি করা, এই এই যে প্রক্রিয়াটা, এটা খুবই এটা টেম্পোরাল মোড। এটা একদিকে যেমন একটা আর্কিটেকচারাল মোড দেখলাম আমরা, যেখানে একটা স্থাপত্য তৈরি করে সেখানে লোককে নিয়ে আসা, আবার আরেকদিকে খুবই ব্যক্তিগত স্তরে এটাকে অপারেট করা, যেখানে ব্যক্তি তার নিজের মতো এই স্পেসটাকে নিয়ে, এবং সেখানে ধর্মীয় ভাবনাগুলো তার মতো করে সে পরিচালনা করছে। এবং অর্থাৎ বডি কিন্তু স্পেসের ধারণার যে তার তার যে কন্ট্রোল, তার যে পাওয়ার, সেটা কিন্তু আসলে দেহের দ্বারা বারবারই পরিচালিত হচ্ছে, যে কিভাবে বডি বা তার রিলেশনশিপ তৈরি হচ্ছে স্পেসের সঙ্গে, সেটা কি একটা সম্মিলিত স্তরে না ব্যক্তিগত স্তরে, এবং সেখানে বারবারই কিন্তু স্পেসের রাজনীতি বারবারই ফিরে আসছে সেই সম্পর্কগুলোর মধ্যে দিয়ে। আমরা এটা দেখবো যে এটা বিভিন্ন প্রত্যেক ধর্মের মধ্যেই কিন্তু এই
মেথডোলজিটা রয়েছে, যে কিভাবে মেটেরিয়াল দিয়ে হোক, প্রসেসের মধ্যে দিয়ে হোক, কিভাবে টু কন্ট্রোল ইউর ওয়ে অফ থিঙ্কিং টুয়ার্ডস এ সার্টেন ওয়ে অফ মেকানিজম দ্যাট বিকাম, যেটা আপনার আইডেন্টিটি, আপনার অস্তিত্ব হয়ে ওঠে। আমি একটু অন্য দিকে নিয়ে যেতে চাইছি, যেখানে এই পরিকাঠামোগত স্ট্রাকচারের মধ্যে কত রকমের স্পেস তৈরি হয়েছে, যেটা যেটা হরদার কথায় বা আবার গণ্ডির মধ্যে আছে, বাধা গরু, সেই পরিকাঠামোর মধ্যেই আমরা পশ্চিমী থিয়েটারে দেখবো যে গ্রিক বা রোমান সিস্টেম থেকে যে মোড অফ রিপ্রেজেন্টেশন, মানে যেটা প্লেটোর পলিহেড্রন থেকে আমরা দেখতে পারি যে কিভাবে নেচারকে একটা স্ট্রাকচারে ফেলা এবং তাকে একটা পরিকাঠামো দেওয়া, সেইটার এক্সটেনশন হিসেবে কিভাবে আর্কিটেকচার বিকাম একটা ফ্রেমওয়ার্ক হয়ে যেতে পারে। তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, এটা এটা একটা গ্রিক এরিনা থিয়েটার, এবং সেখানে এবং তারপরে আমরা দেখছি রেনেসান্সের যে পার্সপেক্টিভের রুলস, কিভাবে প্রকৃতিকে আমরা বাঁধবো, কিভাবে প্রকৃতিকে আমরা দেখি, তার যে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, সেইটার ফ্রেমওয়ার্ক দিয়ে স্পেসকে একটা বিশেষ ডিরেকশন দেওয়া হলো, একটা বিশেষ কনস্ট্রাকশন দেওয়া হলো, যে আমরা আসলে ইলিউশন কেন দেখি, কিভাবে দেখি, এবং সেটা কেন একটা পয়েন্টে গিয়ে মিশছে। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু এই আইডিয়াল একটা একটা আইডিয়োলজি তৈরি হলো, যে বাস্তব কি, বাস্তব হচ্ছে যে আমি দেখছি, যেভাবে দেখছি, এটা এক ধরনের রিপ্রেজেন্টেশনের পলিটি, যার মধ্যে দিয়ে স্পেসের ডেফিনেশন তৈরি হচ্ছে, এবং সেটা আর্কিটেকচারকে ফলো করে। এবং আমরা দেখবো যে কিভাবে রেনেসান্স পিরিয়ডে এই আমাদের চারপাশের জগতের যে ইলিউশন, সেটা কিভাবে পরিচালিত হয়, তার একটা প্রয়াস, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ কিভাবে আসে, সেইটাই আবার আমরা প্রসিনিয়াম স্টেজে গিয়ে দেখছি যে সেইটাই আরেকটা ত্রিমাত্রিক একটা অনুভূতি পাচ্ছি, যেখানে কিভাবে একটা সীমিত জনগোষ্ঠীকে কিভাবে একটা পয়েন্ট অফ ভিউ দেওয়া যায়, যে কিভাবে তারা একটা জিনিস দেখবে, এমন একটা প্রেক্ষাগৃহের মধ্যে থেকে দেখবে। এটা যেমন ব্যাকড্রপ পেন্টিং, একটা আর্লি 20th সেঞ্চুরি একটা ফ্রেমওয়ার্ক তৈরি, এখানে স্তরে দেখার যে প্রক্রিয়া ইলিউশনের ক্ষেত্রে, একটার পর একটা, এবং সেটা কিভাবে আমাদের দৃষ্টির দেখার যে অভিজ্ঞতা, তার মধ্যে দিয়ে কিভাবে একটা স্পেসের ডেফিনিশন তৈরি করা যায়। তো এইখানে আমি জাস্ট প্রসিনিয়ামের এই বেসিক স্ট্রাকচারটা নিয়ে একটু বলতে চাই, যে কিভাবে গণ্ডির মধ্যে যে স্পেস, তারও একটা পলিটিক্স, একটা রাজনীতি তৈরি হচ্ছে, যে কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গাটা কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেন্টার স্টেজে থাকলে সেটা বেশি গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে দিয়ে একটা পাওয়ারকে ডিফাইন করা হচ্ছে, এবং সেটা একটা ত্রিমাত্রিক, এক ধরনের ট্রায়াঙ্গুলার ফ্রেমওয়ার্ক, যার মধ্যে দিয়ে প্রসেনিয়াম বা রেনেসান্স, যেটা আমরা আগের এই ছবিটা তো দেখবো, যে রেনেসান্সের সমস্ত ছবির মধ্যে কিন্তু ওই ত্রিভুজের একটা ব্যাপার আছে, যে একটা ট্রায়াঙ্গুলার সেন্টারে গিয়ে মিশছে, এবং একটা সেন্ট্রালাইজড মোডে গিয়ে মিশছে, এবং একটা চেহারা পাচ্ছে। এবং এটাকে আমি সেই দিকটাতে আর বেশি যাচ্ছি না, কারণ ওটা অনেক একটা অন্য রিপ্রেজেন্টেশনের একটা অন্য ইস্যু এসে যাবে, যে কিভাবে আমি এই ত্রিমাত্রিক এই ত্রিভুজকে কিভাবে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে, ত্রিভুজকে বিভিন্ন রকম ভাবে বদলানোর চেষ্টা হয়েছে। আমি জাস্ট প্রসেনিয়ামের এবং বিভিন্ন ধরনের যে পরের দিকে যে স্পেস গুলো এসছে, যেটা আমরা এরিনা থিয়েটার বলছি, একটা এলিজাবেথিয়ান মোড, রেনেসান্স থেকে কিভাবে একটা প্রেক্ষাগৃহই একটা স্পেস হয়ে উঠছে, এবং দর্শক এবং পারফর্মাররা একটা একটা পরিবেশের মধ্যে বিলং করছেন, একটা চারদিক থেকে দেখার একটা ব্যাপার থাকছে, অডিয়েন্স চারদিকে, এবং এখানে পাওয়ারফুল এরিয়াগুলো, যেরকম কর্নার গুলো, যেখানে আপনি দর্শকের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন চারটে পয়েন্টে। তো এরিনা স্টেজের এটা একটা বিশেষ গুরুত্ব। তো অর্থাৎ এই প্রেক্ষাগৃহ ভিত্তিক, কাঠামো ভিত্তিক যে স্পেস তৈরি করছে, সেখানেও কিন্তু এই স্পেসের যে পাওয়ার, স্পেসের যে কন্ট্রোলিং দ্য অডিয়েন্স, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। বা থ্রাস্ট যদি এই দেখি, সেখানেও আমরা দেখবো যে এই যে স্পেসকে দর্শকের মধ্যে নিয়ে যাওয়া, তার মধ্যে ঠেলে দেওয়া, এবং সেইটা করতে গিয়ে আমরা দর্শকের ভিতরে নিয়ে আসছি, আরো মানুষকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি, সেটা একটা ইম্পর্টেন্ট মেথড, যে কিভাবে স্পেসের এই পলিটিক্সের মধ্যে দিয়ে ইলিউশন থেকে বার করে নিয়ে এসে দর্শকের মাঝখানে রাখা। আবার এন্ড স্টেজ বলে একটা, যেখানে দর্শক আসন এবং মঞ্চের আসন
একই ফ্লোরে বিনাশ এক্সিস্ট করছে, সেটা আলাদা করে মঞ্চ তৈরি করা নেই, দর্শক আসনের এক্সটেনশনটাই যাচ্ছে, এবং সেখানে সবটার মধ্যেই কিন্তু এই মানুষকে কিভাবে আমি আরো নিবিড় করে নিতে পারি, পারফরমেন্স কাছাকাছি নিয়ে আসতে পারি, এবং তাকে আমাদের প্রতিদিনের যে জীবনচর্চা তার অনুরূপ একটা চেহারা দিতে পারি, সেরকম একটা ব্যাপার। ফ্লেক্সিবল থিয়েটার অফকোর্স, সেখানে একটা এনভায়রনমেন্টাল থিয়েটার বা আমরা যেমন ধরুন এনভায়রনমেন্টাল থিয়েটার যদি বলি, সেখানে পরিবেশ কি কি ধরনের স্পেস, সেইটার মধ্যে একটা নাট্য পরিবেশনা বা সেই স্পেসটাকে মাথায় রেখে একটা নাট্য বিন্যাস তৈরি হচ্ছে, যেখানে পরিবেশের একটা চেহারা আসছে, বা ব্ল্যাক বক্স, যেখানে সবটা একটা নিউট্রাল স্পেস, একটা ভয়েডের মতো, মানে কোথাও কোনো রকম আর্কিটেকচারাল আলাদা করে স্থাপত্যের চেহারাটা কোথাও প্রজেক্টেড নয়, সেটা একটা নিউট্রাল স্পেসের যা কথা আসছে, যেমন এই ধরনের স্পেস একটা পুরোটাই একটা প্রেক্ষাগৃহ, এবং সেখানে বসা, তার মুভমেন্ট সবটাই খুব ফ্লেক্সিবল, কিভাবে দর্শকেরা বসবেন, কিভাবে দর্শকেরা মুভ করবেন। স্টুডিও থিয়েটারের মধ্যে একটা আবার একটা খুব ক্লোজ স্টুডিও এনভায়রনমেন্ট রয়েছে, যেখানে দর্শক অলমোস্ট মিলেমিশে থাকছে আর কি, আলাদা করে দর্শক আসন বলে স্পেসিফিক আছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দর্শক আসন ভেঙে পারফরমেন্সের মধ্যে ঢুকে যাচ্ছে, অথবা কোর্টিয়ার থিয়েটার, যেটা আমরা দালান বাড়িতে দেখে থাকি, বিভিন্ন বাড়ির ক্ষেত্রে যে উপরে দোতলার উপর থেকেও দেখা যাবে আবার নিচ থেকেও দেখা যাবে, এটা মেইনলি একটা, এবং সেখানে বসার ইয়েগুলো শেক্সপিরিয়ান থিয়েটার, এলিজাবেথিয়ান থিয়েটার, এই ধরনের যে মোড অফ রিপ্রেজেন্টেশন গুলো বেশি অ্যাক্টিভ। প্রমেনাদ থিয়েটার আবার আরেক ধরনের মাল্টি ফোকাস, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে সেই থিয়েটারে দেখানো যায়। এটা আপনারা ইফ ইউ গো টু ইন্টারনেট ইউ উইল ফাইন্ড, এইগুলো আপনারা দেখতে পারেন আরো ডিটেলস, আমি জাস্ট একটু রেফারেন্স দেওয়া, যেটা বক্সিং এরিনার মতো একটা স্পেস, যার চারদিক থেকে, অর্থাৎ একটা প্রতিদিনের যে চর্চার তার সঙ্গে ক্রিয়ার মানে নাট্যক্রিয়া হোক, শিল্পক্রিয়া, যে কোনো শিল্পক্রিয়া কিভাবে সরাসরি যুক্ত করা যায়, তার একটা প্রয়াস কিন্তু আমরা 19 শতকে এবং বিংশ শতকে বিশেষভাবে দেখেছি। এইখানে আমি একটু আধুনিকতার সম্বন্ধে একটু বলতে চাইছি। আসলে এইটা সাজাতে গিয়ে অনেকগুলো জিনিস মাথায় ঘুরছিল, দেখা যাক আমরা কতটা এগোতে পারবো এই পুরো বিষয়টাকে নিয়ে বলার। আমি জাস্ট একটু যে মডার্নিজম, আধুনিকতার যে বিভিন্ন রকম চেহারা তৈরি হয়েছে, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে যেটা অনেকে বলেছেন যে মার্কস যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি একটা ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য রুরাল ওয়ে অফ লাইফস্টাইল, প্রোডাকশন মোডের থেকে একটা অন্য জায়গায় প্রেফার করছেন। আবার অনেকে এটা বলছেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজ আরবাননেস আসলে রুরালের একটা ট্রান্সফরমেশন, মানে এটা একটা থেকে আরেকটা বিভেদ থেকে নয়, এটা একটা টাইম ফ্রেমের শিফট হলো, মানে অর্থাৎ একটা রুরাল ল্যান্ডস্কেপে যেভাবে সময় কাল বদলায়, একটা আরবান স্পেসে সেটা সীমিত হয়ে আসে, ছোট হয়ে আসে, কারণ কাজের ক্ষেত্রগুলো বিভাজিত হয়ে যায়, সেগুলো বিভিন্ন ধরনের চর্চার মধ্যে ভেঙে যায়, তার ফলে সময়ের বিচরণটা ছোট হয়ে যায়, লেজার ছুটির ডেফিনেশনটা বদলে যায়, তার ফলে শহর জীবন, নাগরিক জীবন আসলে গ্রামীণ জীবনের একটা পরিবর্তিত স্তর, যেখানে সময়ের ডেফিনেশনটা বদলে গেছে। অর্থাৎ আধুনিকতাকে অনেকেই আসলে সময়ের পার্সপেক্টিভে, সময়ের রেফারেন্সে, লেবারের রেফারেন্সে ইন্টারপ্রেট। তো সেখানে শান্তিনিকেতনের ক্ষেত্রে আমি শান্তিনিকেতনের নোশনটাকে নিয়ে আসতে চাইছি এই জায়গা থেকে, যে কিভাবে আধুনিকতাকে একটা রুরাল কনটেক্সটে, রুরাল টাইম ফ্রেমে, সিজনাল টাইম ফ্রেমে আবার দেখা যেতে পারে, এবং যেটা আজকের সময় ভীষণভাবে একটা রেলিভেন্ট বিষয় হয়ে উঠছে, যে স্পেস এবং টাইম, সেটা আধুনিকতা মানে কি আসলে সময়ের সংকোচন, নাকি আধুনিকতাকে একটা প্রকৃতির যে রিদম, তার যে সাইকেল, তার সাপেক্ষ দেখা যেতে পারে, এবং যেটা রবীন্দ্রনাথ 1930-40 সালে বারবারই আধুনিকতার সভ্যতার সংকটে যে বিষয়টা নিয়ে বারবারই উনি রেফার করেছেন, যে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের এই রুরালের সঙ্গে আধুনিকতার সম্পর্ককে আসলে বিঘ্নিত করছে, সেটা কিভাবে একটা ব্রেক অ্যাওয়ে নিয়ে আসছে, এবং এই নোশনটা তো
শান্তিনিকেতনে আমরা দেখেছি যে কিভাবে স্পেসকে কনস্ট্যান্টলি সার্কুলারিটির মধ্যে দিয়ে ইন্টারপ্রেট করা, একটা হরিজন্টালিটির মধ্যে দিয়ে একটা প্রতিদিনের জীবনের পার্সপেক্টিভে দেখা, সেখানে রিচুয়ালকে ইনক্লুড করে নেওয়া হচ্ছে, সেখানে আর্কিটেকচারকে ইনক্লুড করে নেওয়া হচ্ছে, এবং আর্কিটেকচারের সেটিং এর মধ্যে দিয়ে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেটা প্রকৃতির এবং পরিমণ্ডলের সঙ্গে একটা সামঞ্জস্যতা রেখে থাকবে, এবং সেখানে রিপ্রেজেন্টেশন অফ স্পেস এবং স্পেসের যে ডেফিনেশন, স্পেসের যে বিচরণ, এবং স্পেস অ্যাজ রিপ্রেজেন্টেশন, কিভাবে স্পেস একটা রিপ্রেজেন্টেশন অফ স্পেস, মানে স্পেসকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি, সেটা কিভাবে স্পেস ইটসেলফ একটা রিপ্রেজেন্টেশন হতো। অর্থাৎ যে ক্ষেত্রটার মধ্যে হচ্ছে সেই ক্ষেত্রটাই আসলে একটা অনুভূতির একটা চর্চার, এবং বিশেষ করে শান্তিনিকেতনের ক্ষেত্রে এটা ভীষণ বড় একটা এক্সপেরিমেন্ট যে কিভাবে স্পেসটাই আসলে একটা ডেফিনেশন হয়ে উঠতে পারে, নাকি স্পেসে আমি কি রিপ্রেজেন্ট করছি, এই সবটাকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড মোডে দেখা। এবং সেখানে রামকিঙ্করের স্কাল্পচার সেটা কিভাবে একটা রিদম তৈরি করছে, স্পেসে হাঁটা বা আর্কিটেকচার গুলো কিভাবে বা গঠিত হচ্ছে, বা বৃক্ষরোপণের যে রিচুয়াল যেটা স্পেসের মধ্যে দিয়ে বিচরণের মধ্যে দিয়ে প্রতিনিয়ত রিকনফিগার হচ্ছে, গাছ পোতার মধ্যে দিয়ে একটা স্পেসের ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিমণ্ডলের সঙ্গে সঙ্গে মানুষ যুক্ত হচ্ছেন, এবং সেটার মধ্যে দিয়ে একটা একটা ইন্টিগ্রেটেড লাইফস্টাইল ডেভেলপ করা হচ্ছে। তো আমি জাস্ট এটা স্কিপ করছি কারণ আমরা সবাই এটা জানি, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। এইখানে আমি জাস্ট একটু বলতে চাই যে শান্তিনিকেতনে যে বিভিন্ন ধরনের স্পেস, কনস্ট্রাক্টেড স্পেস যেটা তৈরি করা হচ্ছিল, সেইগুলোর ক্ষেত্রগুলোর মধ্যে কতগুলো আইডিয়া বা আইডিয়ালিজমকে প্রজেক্ট করা হচ্ছে, যে এক ধরনের এক্লেকটিসিজম, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেডিশনকে কিভাবে একত্রিত করা যায়, সেটা মঞ্চ বিন্যাসের ক্ষেত্রে এক ধরনের একটা চেহারা দেওয়া হয়েছে, বা এই হরিজন্টালিটির যে ভাবনা, একটা সেখানে ভার্টিক্যালিটিকে বর্জন করে একটা হরিজন্টাল মুভমেন্ট, একটা স্পেসকে ভাবা, বা ডাকঘরের যে ডিজাইন অবনীন্দ্রনাথ করছেন সেখানে রিয়েল অর্থাৎ সরাসরি মেটেরিয়ালও ব্যবহার করছেন, আবার তার সঙ্গে সঙ্গে এলিমেন্টস কে ড্রয়িং করছেন। এই দুটোর সম্পর্ক, এই মূর্ত এবং বিমূর্তর যে সম্পর্ক, বা যেটা পারসিভড, যেটা আমরা দেখছি আর যেটা আমরা অনুভব করছি, এই দুটোকে একসঙ্গে প্রেজেন্ট করার যে প্রয়াস, সেটা এফওগো বারবার বলছেন, সেটাকে নিয়ে চর্চা হচ্ছে আর কি। তো এই সূত্রে আমরা দেখব যে আধুনিকতার যে ইতিহাস আমরা পাই সারা পৃথিবী জুড়ে, সেই জায়গাতে বারবারই স্পেসকে বিশ্লেষণ করার একটা, মানে আধুনিকতার ক্ষেত্রে সময়ের সঙ্গে স্পেসের ডেফিনেশন একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট, যে কিভাবে টাইম অ্যান্ড স্পেস কোএক্সিস্ট করবে, এবং টাইমের থ্রু দিয়ে স্পেসকে ইন্টারপ্রেট করার একটা, যেটা কিউবিজমে আমরা দেখেছি, বা খালেদ চৌধুরীর রক্তকরবীতে আমরা দেখেছি যে কিভাবে স্পেসের এই যে প্রসিনিয়ামের যে ইলিউশন, যে ওয়ান পয়েন্ট ভিউটাকে উনি বারবারই কতগুলি বিমূর্ত স্ট্রাকচারের মধ্যে দিয়ে, লেভেলস এর মধ্যে দিয়ে সেটাকে ইলিউশনের থেকে বার করে নিয়ে এসে একটা টাইমলেসনেস, একটা বিয়ন্ড টাইম একটা জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বা ওনার যে বিভিন্ন ডিজাইন, যেখানে উনি এই রেখা বা কনস্ট্রাকশনের বিভাজন বা মিনিমাইজেশন অফ এলিমেন্ট, সেটাকে একটা রৈখিক পর্যায়ে নিয়ে গিয়ে স্পেসের ডেফিনেশনের মধ্যে ওই একটা প্রেক্ষাগৃহের মধ্যেই হচ্ছে, প্রসিনিয়ামের মধ্যেই হচ্ছে, কিন্তু নেসেসারিলি প্রসিনিয়ামের ওই ইলিউশনিস্টিক মোড যেটা আমরা দেখলাম আগে রেনেসান্সে, যে কিভাবে পার্সপেক্টিভ অপারেট করে, সেইটাকে একটা হরিজন্টাল ল্যান্ডস্কেপে দিকে ট্রান্সফার, যেখানে পার্সপেক্টিভের নোশন রয়েছে, ইলিউশনের নোশন রয়েছে, কিন্তু আবার প্রসিনিয়ামের যে স্তর, লেয়ার বেসড যে রিয়ালিটি, সেটাকে কিভাবে উনি ইনকর্পোরেট করছেন। এটা আমরা জার্মান এক্সপ্রেশনিজম ইউরোপেও দেখব, যে কিভাবে একটা বস্তুকে ছোট করে দিয়ে, একটা এক্সাজারেট করে দিয়ে, বাড়িয়ে দিয়ে, এক্সপ্যান্ড করে দিয়ে, কিভাবে স্পেসের মধ্যে এই সেন্স অফ সাইকোলজিক্যাল রিলেশনশিপ, কিভাবে স্পেসের মধ্যে একটা এক্সাজারেটেড রিয়ালিটি, বাইরের জগতের একটা অতিমাত্রিক একটা রূপ তৈরি করা যায়। এটা আবার বিভিন্ন ধরনের, আবার কোথাও বিমূর্ত শেপ, আকার, কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে এক ধরনের রূপক তৈরি করার চেষ্টা, যেটা খালেদ চৌধুরী, এটা খালেদ চৌধুরীর ডিজাইন এবং ইন্দ্রজিৎ, এবং তো উনি
কনস্ট্রাকশন, একটা একটা স্থাপত্যের ভিতরে আরেকটা স্থাপত্যকে আমি কিভাবে দেখবো, এবং তার মধ্যে দিয়ে কিভাবে আমি স্থাপত্যের যে নিজস্ব পলিটিক্স আছে, নিজস্ব রিপ্রেজেন্টেশন আছে প্রসিনিয়ামের, সেটাকে আমি কিভাবে চ্যালেঞ্জ করব, সেইটাকে একটা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক এই দুটোর একটা সমন্বয় আমি কিভাবে তৈরি করব, সেটা নিয়ে অনেক চর্চা করেছি। আচ্ছা, বিংশ শতকে আমি এবার আরেকটা স্তরে নিয়ে যেতে চাই প্রেজেন্টেশনটা। আমি জানি না, খুব কমপ্লিট, অনেকগুলো স্তর আসছে, কিন্তু উপায় নেই। মানে স্পেসের ডেফিনেশন আধুনিকতার স্তর থেকে আমরা যখন পোস্ট 1940s 50s যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে রিয়ালিটিতে পৌঁছচ্ছি, এবং তারপরে বিশেষ করে যখন ডিজিটাল মোডে পৌঁছচ্ছি, তার মধ্যে কতগুলো পরিবর্তন আসছে, যেটাকে আমরা উত্তর আধুনিক সময়ে বলছি, যেখানে স্পেস ফ্ল্যাটেন্ড হয়ে যাচ্ছে, স্পেস আর পার্সপেক্টিভে থাকছে না, স্পেস কোএক্সিস্ট করছে একটা সিঙ্গল প্ল্যাটফর্মে। বিভিন্ন ধরনের অনুভূতি একটা জায়গায় এসে মিশছে, এবং তখন তাহলে স্পেসের পলিটিক্সটা কি হচ্ছে, যেখানে এবং সেটা কিভাবে কনফিগার হচ্ছে, এবং সেটার মধ্যে দিয়ে কিভাবে আমরা দেখব যে রিপ্রেজেন্টেশন অফ স্পেস থেকে স্পেস ইটসেলফ একটা রিপ্রেজেন্টেশন হয়ে উঠছে, স্পেসটা ইটসেলফ একটা অনুভূতি, এবং স্পেস নিজেই তার নিজস্ব একটা অভিঘাত নিয়ে আসছে, আলাদা করে স্পেসের মধ্যে রিপ্রেজেন্ট করা, স্পেসের মধ্যে কনস্ট্রাক্ট করা, যেটা আমরা খালেদ চৌধুরীর কাজে দেখলাম, বা আমরা আগে কিউবিজমে দেখলাম, যেখানে জ্যামিতিকতা দেখলাম, বা আগে আমরা রেনেসাঁসে দেখলাম যে কিভাবে একটা স্পেস, তার মধ্যে আমি আরেকটা স্পেসের অনুভূতি, একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করছি। সেটা আধুনিক সময়ে সেটাকে নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, সেটাকে বারবার বদলানোর চেষ্টা হয়েছে, সেটার মধ্যে অভিঘাত আনার চেষ্টা হয়েছে জ্যামিতিকতা দিয়ে, সেটার মধ্যে দিয়ে সেটাকে বিভাজন করার মধ্যে দিয়ে। কিন্তু 1950-এর পর থেকে আমরা দেখব যে স্পেসটাই স্পেসটা ইটসেলফ একটা রিপ্রেজেন্টেশন, একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। আমরা সেখানে যা ঘটছে সেই স্পেসে, তো অর্থাৎ আমরা স্পেস থেকে সাইট এই শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে স্পেস থেকে। স্পেসটা আর শুধু একটা ক্ষেত্র থাকছে না, সেটা একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, স্পেসটাই একটা ডেফিনিশন হয়ে উঠছে আর কি। এবং সেইখানে আমরা দেখতে পাবো যে এই যে আর্কিটেকচার বেস যে স্ট্রাকচার, তার মধ্যে তার যে পলিটিক্স, তার যে রিপ্রেজেন্টেশনের যে পলিটিক্স, যেটা পরের দিকে আমরা দেখবো যে বিংশ শতকের শুরুর দিকে যে মিউজিয়াম চর্চার যে পলিটিক্স, যেখানে কলোনিয়ালিজমের যে চর্চা আমরা দেখতে পাই, যে কিভাবে বিশেষ কিছু দেশ তাদের পুঁজির ক্ষমতার দ্বারা সমস্ত পৃথিবীকে কন্ট্রোল করছে, এবং সেখান থেকে তারা তাদের ওয়ে অফ থিঙ্কিং, তাদের ওয়ে অফ রিপ্রেজেন্টেশনকে একটা বিশেষ ভাবনার মধ্যে দিয়ে নিয়ে তার বাইরে যারা আছে সেটাকে আন্ডার ডেভেলপ, সেটাকে রুরাল, সেটাকে আন্ডার প্রিভিলেজড, বা সেটাকে আনডেভেলপড, এই প্রেক্ষাপট দিয়ে তাকে তাদের মিউজিয়ামে কিভাবে রাখা হবে, তার মধ্যে দিয়ে আসলে তাদের পার্সপেক্টিভ থেকে সেই সমাজগুলোকে আমি কিভাবে দেখব, সেই সমাজকে আমি কিভাবে পরিগঠন করব, সেই জায়গা থেকে মিউজিয়াম প্র্যাকটিসের একটা ডেভেলপমেন্ট আমরা দেখেছি, যেখানে এই সংগ্রহের যে কনসেপ্ট, কে কাকে সংগ্রহ করছে এবং তার মধ্যে দিয়ে কি ধরনের স্পেস তৈরি হচ্ছে, এটা একটা মেজর ডিসকোর্স, যেটা 20th সেঞ্চুরিতে ঘটেছিল, লেট 19th সেঞ্চুরিতে ঘটেছিল। 20th সেঞ্চুরিতে আমরা দেখবো যে এইটাকে বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, এবং কিভাবে স্পেসকে একটা রিপ্রেজেন্টেশন বা পাওয়ারের স্ট্রাকচারের বাইরে নিয়ে এসে স্পেসটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ফেনোমেনা হিসেবে, একটা ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটি হিসেবে, যেটা তার জিওগ্রাফিক্যাল, সোশ্যাল এবং তার সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে স্পেসকে ডিফাইন করা যায়, একটা লিভড এক্সপিরিয়েন্স হিসেবে একটা দেখা যায়, সেই দিকে একটা প্রবণতা আমরা দেখছি। তো সেখানে আর্টিস্টরা কিন্তু ওই লোকালিটিতে গিয়ে কাজ করা, এবং সেই জায়গার সঙ্গে যুক্ত হয়ে কাজ করা, তার ইতিহাসের সঙ্গে কাজ করা, তার ডিসকোর্সের সঙ্গে কাজ করা, এবং পাবলিকের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে কাজ করা, এবং তার মধ্যে দিয়ে একটা স্পেসকে আনফোল্ড করা, সেটা আগে থেকে ডিটারমিন নয়, রিপ্রেজেন্টেড নয়, রিপ্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে সবারই একটা অংশ তৈরি হচ্ছে, এবং সেই জায়গা থেকে জিনিসটা ডেভেলপ করছে আর কি। তো আমরা পাবলিক আর্ট বলে একটা বিষয় দেখছি, সাইট স্পেসিফিসিটি বলে একটা বিষয় দেখছি, যারা গ্যালারি বা মিউজিয়াম চর্চাকে প্রশ্ন করছে, এবং ক্ষেত্রকেই স্থান হিসেবে, বিশেষ জায়গাকেই একটা অপারেশন হিসেবে সেই জায়গার সঙ্গে অংশগ্রহণ করছে। তো
আমি জাস্ট এটা একটু দেখাই যে কলোনিয়াল পিরিয়ডে আমরা কিভাবে আসলে এই পাবলিক স্পেসের ডেফিনিশনে আমরা এক ধরনের পাওয়ারের সিস্টেম দেখেছি, যে কিভাবে নগর জীবনের মধ্যে মনুমেন্টস, পাবলিক স্ট্রাকচার্স, সেটার মধ্যে দিয়ে একটা ক্ষমতাকে দেখানো এবং ক্ষমতার নিদর্শন, এবং সেখানে নেশনের একটা ব্যাপার চলে আসছে, যে নেশনকে আমি কিভাবে ইন্টারপ্রেট করব, এবং তার মধ্যে দিয়ে হিরোইজম, রাজা এবং রাজতন্ত্র, এবং তার মধ্যে দিয়ে হিরোইক মানুষজনের মনুমেন্টস এর মধ্যে দিয়ে আসলে স্পেসকে ডিফাইন করা হচ্ছে, যে একটা পার্কের মধ্যে কোথাও কেউ খুবই যিনি বিখ্যাত ব্যক্তি, তিনি ঘোড়ার পিঠে বসে আছেন, এরকম একটা ব্যাপার। তো আমার এই এই জায়গা থেকে এই এই সূত্রেই আমি আরেকজনের একটা আইডিয়ার কথা আমি বলতে চাই। হাবারমাস বলে একজন ফিলোসফার, উনি জার্মানিতে, জার্মান ফিলোসফার, যিনি পাবলিক স্ফিয়ারের কথা বলছেন, এবং যেখানে উনি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে বুর্জোয়া পাবলিক স্ফিয়ারের কথা বলছেন, যার মধ্যে দিয়ে একটা স্পেসের ইমার্জেন্স, একটা স্পেস তৈরি হয়েছিল যেখানে সবাই একত্রিত হতে পারে, একটা ট্রান্সপারেন্ট ওপেন পাবলিকনেস তৈরি করা যেতে পারে, কিভাবে পাবলিক স্পেসকে আরো পার্টিসিপেটরি করা যায়, এবং ডেমোক্রেসির রুট বলা যেতে পারে যে পাবলিক স্ফিয়ারের এই ইভলিউশনটা। এবং হাবারমাসের পার্সপেক্টিভে পাবলিক স্ফিয়ার এর এই পার্টিসিপেটরি মোডটা, যে এই যে স্পেস ইটসেলফ একটা কন্টেন্ট হয়ে উঠছে, স্পেস ইটসেলফ একটা একটা ডায়ালগ হয়ে উঠছে, একটা কনভারসেশন হয়ে উঠছে, স্পেস একটা রিপ্রেজেন্টেড পাওয়ারের কোনো একটা চেহারা নয়, স্পেসটা ইটসেলফ একটা ক্ষেত্র। সেই জায়গাটা কিন্তু আমরা এই যে চিরাচরিত যে কলোনিয়াল পাবলিক মনুমেন্টের যে প্রথা, যেটা সবসময় ক্ষমতার একটা নিদর্শন তৈরি করে, সেটাকে কেউ এটা বানায়, কেউ ওটা ভাঙে। আমরা দেখেছি ইরাকে কিভাবে আমেরিকান সোলজার্স এসে সাদাত তার মূর্তি ধ্বংস করা হচ্ছে, এবং সেটার মধ্যে দিয়ে পাওয়ারের একটা নিদর্শন তৈরি হয়েছে। তো আবার আমরা আমাদের দেশেও দেখেছি যে ক্ষমতায় আসার পরে পলিটিক্যাল নেতারা তাদের নিজেদের মূর্তিকে অলমোস্ট একটা মন্দিরের চেহারা দিচ্ছেন, এবং সেটার মধ্যে তারা রাখছেন। আবার একই সময় আমরা দেখবো যে সেটা যখন পাবলিক মনুমেন্টে ট্রান্সফর্ম করে দিচ্ছেন তাদের সিম্বল, ইলেকশনের সময় সেগুলো আবার প্লাস্টিকে ঢাকা। তো এই পার্মানেন্ট পাবলিক স্পেসের মধ্যে, পাবলিক নিদর্শনের মধ্যে কিন্তু কনস্ট্যান্টলি ক্ষমতার এই যে নিদর্শন, তার একটা কনফ্রন্টেশন চলতে থাকে। তো সাইড বেসড কাজের ক্ষেত্রে আমরা দেখব যে এই ধরনের পাওয়ার স্ট্রাকচারকে কিভাবে কোয়েশ্চেন করা যায়, কিভাবে সেটাকে তার বাইরে বেরিয়ে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে যুক্ত হয়ে বা সেই প্রক্রিয়ার সঙ্গে কিভাবে কাজ করা যায়, এবং সেটা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের প্রক্রিয়া ঘটেছে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেমন এটা যেমন একটা মিউজিয়ামের ভিতরে একটা কাজ তৈরি হচ্ছে, যেখানে মিউজিয়ামে এই যে সব আর্ট ওয়ার্ক নিয়ে এসে রাখা হচ্ছে, সেটাকে প্রশ্ন করা হচ্ছে, এবং সেখানে একটা ওয়েবের মতো লোককে সেগুলো সরিয়ে সরিয়ে তার মধ্যে দিয়ে ঢুকতে হবে, এবং সেটার সঙ্গে একটা ফিজিক্যালি যোগাযোগ তৈরি করার চেষ্টা হচ্ছে আর কি। বা মিনিমাল আর্ট বলে একটা মুভমেন্ট হয়েছিল 1960-এর দশকে আমেরিকাতে, যেখানে ওরা বলছেন যে স্পেসের আসলে কোনো ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড বলে কিছু হয় না, সবই আসলে অ্যাক্টিভ স্পেস। মানে অর্থাৎ আমি যদি স্পেসে গিয়ে, একটা দেহ যখন স্পেসে গিয়ে দাঁড়াচ্ছে, সেটা তার বাইরের স্পেসটাও আসলে আমি বাইরের স্পেসটাকেও স্ট্রাকচার দিচ্ছি, আমি বাইরের স্পেসটাকেও সংগঠিত করছি। শুধু আমার দেহটাই সেখানে গিয়ে বিদ্যমান হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বাইরের স্পেসটাও স্ট্রাকচার হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে একটা থিয়েট্রিক্যাল রিয়ালিটি, যেমন এই ধরনের স্কাল্পচার। এবং এইটা একটা খুব ভীষণই ইম্পর্টেন্ট একটা যে ইম্প্রোভাইজেশন যেটা তৈরি হয়েছিল আরবান স্পেসে, যে কেউ কাউকে আসলে, এবং তার মধ্যে অনেক সোশ্যাল পলিটিক্যাল সিচুয়েশনও তৈরি হয়, যে যখন দুটো বডি বা দুটো কালচার যখন একসঙ্গে আসে, একে অপরকে সে আবার নতুন করে একটা স্ট্রাকচার দেয়, একটা চেহারা দেয়। তো কোনোটাই আসলে নেগেটিভ স্পেস, পজিটিভ স্পেস নয়, সোশ্যাল স্পেসে সবটাই অ্যাক্টিভ স্পেস। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতে পারি, যেরকম এই পাথর কেটে তার মধ্যে দেহকে রাখা, বা ল্যান্ডস্কেপের মধ্যে নিজের দেহকে প্লেস করা, এবং সেটার মধ্যে দিয়ে দেহ এবং জমির মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি করা, এবং বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল স্পেসের মধ্যে দিয়ে, বা এই ধরনের একদম সরাসরি ল্যান্ডস্কেপে গিয়ে সেখানে কিছু সেখানকার মেটেরিয়াল দিয়ে সেখানেই একটা জিনিস তৈরি করা, যেটা প্রকৃতির সঙ্গে সঙ্গে তার একটা কনভারসেশন চলতে থাকে এবং বদলাতে থাকে। বা এই ধরনের কাজ, যেখানে
এই ক্রিস্টো উনি 25 বছর ধরে একটা প্রপোজাল দিয়ে আসছেন যে মিউজিয়ামগুলো মৃত, তার ফলে এগুলোকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া উচিত। তো সেই প্রপোজাল যখন দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি মিউজিয়ামে ডেথ ঘোষণা করছি, তো সেটা পার্লামেন্টে যাচ্ছে, পার্লামেন্ট থেকে বলছে না এটা করা যাবে না, এটা খুব পলিটিক্যাল একটা ব্যাপার। তো করতে করতে 25 বছর পরে একটা পার্টি বা পলিটিক্যাল সিস্টেম সেটাকে অ্যাপ্রুভ করছে, এবং উনি সরাসরি সেই মিউজিয়ামকে ট্রান্সফর্ম করে দিচ্ছেন এবং সেটাকে মৃত ঘোষণা করছেন ডেড বডির মতো। বা স্পেসের মধ্যে দিয়ে স্পেসে একটা স্কাল্পচার তৈরি করছেন, যেটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে পাহাড় থেকে সোজা সমুদ্র অব্দি পৌঁছচ্ছে, এবং বানানোটার সময় মানুষকে ইনভলভ করছেন, তার চারপাশে যে লোকজন যারা থাকে তারা ওনার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে এই দেওয়ালটা বানানোর চেষ্টা করছে, এবং তার মধ্যে দিয়ে উনি ইকোনমি জেনারেট করছেন। তো এইভাবে বিভিন্নভাবে এই স্পেসের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আসলে একটা ইকোনমি তৈরি করা যায় কিভাবে, সম্পর্ক তৈরি করা যায় কিভাবে, মানুষকে একসঙ্গে যুক্ত করা যায় কিভাবে, এইটা তার একটা প্রকরণ উনি তৈরি করেছিলেন বিভিন্ন সময়। এইগুলো আমি একটু স্কিপ করছি। আমরা আবার এবং 60-এর দশকে আমরা দেখবো থিয়েটার মুভমেন্টেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ঘটছে, যেখানে মানুষকে সংযুক্ত করা, তার মধ্যে দিয়ে একটা স্পেসকে ডেভেলপ করা, অর্থাৎ আর্কিটেকচারটা জাস্ট একটা মিটিং পয়েন্ট। এই যে পাবলিক স্ফিয়ারের যে নোশনটা আমরা বলছিলাম হাবারমাসে, সেটা অগস্ত্য বলের কাজেও আমরা ভীষণভাবে দেখবো যে কিভাবে দর্শকের ওপিনিয়ন জেনারেট করা যেতে পারে একটা নাটকীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং সেখানে কোনো বিভাজন থাকছে না যে পারফর্মার এবং অডিয়েন্সের মধ্যে দিয়ে। বা সেটা বাদল সরকারের ক্ষেত্রে থার্ড থিয়েটারে উনি কিভাবে একটা চারদিকে একসঙ্গে বসিয়ে একই আসনে বসে মানুষ পলিটিক্যাল থিয়েটারও দেখছেন, এবং সেখানে মানুষের খুব কাছাকাছি গিয়ে সেই স্পেসকে অ্যাক্টিভেট করে, এবং সেটা কিভাবে প্রসিনিয়ামের ওই একমুখীনতা, ওয়ান পয়েন্ট ভিউকে চ্যালেঞ্জ করছে, এবং চারদিকে ঘুরে এই যে পাওয়ারের স্ট্রাকচারটাকে কোনো একটা বিন্দু, একটা ক্ষেত্র ক্ষমতার আসন নয়, যে কোনো জায়গায় আসলে একটা একটা জেস্চার তৈরি করতে পারে, যে কোনো একটা পয়েন্ট একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সেন্টার থেকে ডিজলভ করে ওটাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া স্পেসকে, এইটা একটা ইম্পর্টেন্ট, এবং সেটাকে বিভিন্ন ক্ষেত্রে করা। আমি এটা একটু স্কিপ করলাম। এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, আমি একটু জাস্ট রেফার করতে চাই, টিল্টেড আর্ক বলে রিচার্ড সেরার একটি কাজ, যেটা উনি মনে করেছিলেন যে পাবলিক স্পেসে এত ফাস্ট লোকজন মুভ করে, মানে এটা একটা ট্রেনের একটা স্টেশনের বাইরের একটা জায়গা, এবং সেখানে মানুষজন এখান থেকে আরেকটা স্টেশনে যাবে, তো প্রত্যেক দিন সকালবেলা প্রচন্ড ভিড়, লোক খুব দৌড়াদৌড়ি করে যায়। উনি মনে করছেন যে নাগরিক জীবন এত দ্রুত হয়ে গেছে, মানুষের সময় নেই যে কোথায় যাচ্ছি, স্পেসটাকে নিয়েই ভাবার সময় নেই। সেটা করার জন্য উনি একটা দেওয়াল তৈরি করে দিলেন, যাতে লোক একটু আসতে যাবে। তো তাতে কি হলো, যে পাবলিক তারা খুব খেপে গেলেন যে আচ্ছা এই দেওয়ালটা করার জন্য আমাদের ট্রেন মিস হয়ে যাচ্ছে। তো এবং তারপরে তারা কোর্টে গেলেন, এবং কোর্টে গিয়ে সেই স্কাল্পচারকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে আরেকটা ব্যাপার আছে যে এই স্পেসের ডেফিনেশনটা আবার শুধু ব্যক্তির হাতেও নেই, এটা যে একটা ব্যবহারিক লিভড এক্সপিরিয়েন্স, এবং সেটা সম্পর্কের মধ্যে দিয়ে আসলে একটা স্পেসের নোশন তৈরি হয়। সেখানে শিল্প আলাদা করে কোনো ম্যাটার করে না, শিল্পের রাইটও আলাদা করে কোনো ম্যাটার করে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিসকোর্স আমার মনে হয়, যে একটা স্পেসে গিয়ে কাজ করা বা স্পেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা, তার পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে, যে আমি সেখানে কি ধরনের অ্যাক্টিভিটি ঘটছে, সেখানে কি ধরনের প্রক্রিয়া ঘটছে, সেটাকে মাথায় রেখে কিভাবে আমি কাজ করব। এখন আরো অনেক বিষয় রয়েছে, যেমন 1970-এর দশকে একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ফেমিনিজম, দ্য ফেমিনিস্ট স্পেস, যেটার মধ্যে দিয়ে দেহের যে ব্যক্তিগত স্পেস এবং বডি ইটসেলফ, দেহ একটা আসলে বিভিন্ন ধরনের পাওয়ারের ইম্পোজিশনের মধ্যে দিয়ে যে দেহের একটা প্রেক্ষাপট তৈরি হয়, এবং সেটাই যে আসলে একটা সবচেয়ে অ্যাক্টিভ স্পেস, সবচেয়ে ইন্টিমেট স্পেস এবং সবচেয়ে রিয়েল স্পেস। এইটা ফেমিনিস্ট মুভমেন্টের একটা বিশাল বড় অবদান, যে ব্যক্তিগত স্পেসটাই আসলে সামাজিক স্পেস, যার মধ্যে আসলে পরতে পরতে বিভিন্ন ধরনের স্তরে ক্ষমতার আগ্রাসন, ক্ষমতার চাপ, ক্ষমতার নিদর্শন ঘটেছে, এবং আসলে সেই দেহটাই আসলে সমস্ত রকমের রিফ্লেকশন তৈরি করা, আলাদা করে স্পেসের কোনো প্রয়োজনীয়তাই নেই। মানুষের দেহটাই আসলে সবচেয়ে বেশি পলিটিক্যাল স্পেস, এবং সেই জায়গা থেকে এই কাজটা করেছিলেন জুডি শিকাগো। তিনি বহু ওয়ার্কিং উইমেন শিকাগো শহরে
তাদেরকে ইনভাইট করেছিলেন তাদের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করার জন্য। সেটাকে নিয়ে উনি একটা নথিভুক্ত করেন, যে একটা ডিনার পার্টি তৈরি করেন যেখানে 29 জন মহিলা এসেছিল, 1000 জন মহিলা এবং 29 জন রিপ্রেজেন্টেটিভ স্পেসেস, এবং সেটা দিয়ে উনি একটা ত্রিভুজ তৈরি করেন। ত্রিভুজটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হয়ে যায়, এবং তারপরে তারা সেখানে সই করেন, তারা এমব্রয়ডারি করেন। এই যে ব্যক্তিগত স্পেসে মহিলাদের ক্ষেত্রে যে সবচেয়ে নিবিড় যে চর্চা, সেইটাই যে একটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল চর্চা, ওটা কোনো স্টিচিং বা এটা যে কোনো একটা ব্যক্তিগত কাজ নয়, ওটা যে একটা ভীষণ ইম্পর্টেন্ট সামাজিক কাজ, সেই ভাষাটাকে ব্যবহার করে উনি এটা তৈরি করেছিলেন। তো এই জায়গা থেকে উনি সেটাকে মানে পুরুষতান্ত্রিক সমাজের যে বিশাল প্রেক্ষাপট, যেটা আমরা প্লুটোর কেভ থেকে শুরু করে হিটলারের বাংকার অব্দি পাচ্ছি, যে কিভাবে আসলে পুরুষদের দ্বারা নির্ধারিত হচ্ছে যে আমরা সত্যকে কিভাবে ডিফাইন করব। সেখানে কখনোই এই ব্যক্তিগত স্পেসকে সামনে রেখে কিন্তু কথা বলা হয়নি, সেখানে সবসময় ইনস্টিটিউশনের ডেফিনেশন, সমাজের চর্চা, সমাজের যে নিজস্ব ইয়ে বা নেচার থেকে মানে ন্যাচারালাইজ হয়ে যাওয়া যে সিস্টেম, সেটা দিয়েই আসলে সামাজিক স্পেসটাকে গঠন করা হয়েছিল। তো সেই জায়গা থেকে মহিলাদের স্পেসকে আলাদা করে প্রজেক্ট করা বা সেটাকে ইন্টারপ্রেট করার কোনো ক্ষেত্র তৈরি হয়নি। তো সেখানে জুডি শিকাগো এই পুরো জিনিসটাকে একটা মহিলাদের কিছু ওয়ার্কিং মহিলাদের ইনফরমেশনকে একটা আর্কিটেকচারাল একটা মিউজিয়াম ন্যারেটিভের ভিতরে নিয়ে আসছেন। এটা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল জেস্চার ছিল। বা এখানে ইয়োকো ইউনো উনি স্টেজের মধ্যে বসে আছেন এবং দর্শককে বলছেন, আপনি আমার এই দেহের যে কোনো একটা জামার অংশকে আপনি কেটে নিয়ে যেতে পারেন আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী। এবং সেটাতে একটা টেস্টিং করা হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর দেহ যখন ফ্রিতে পাওয়া যায় তখন তারা কিভাবে রিয়াক্ট করেন, এবং এইটা একটা পুরো একটা পারফরমেন্স প্রসেস ছিল। বা এখানে মারিন লডারম্যান উনি পার্লামেন্টের সামনে এসে মেনটেনেন্স করছেন, যে কাজটা উনি বাড়িতে করেন, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেইটা উনি ওই মিউজিয়ামের সামনে এসে সেখানকার ধুলো সেগুলোকে পরিষ্কার করছেন। এই ধরনের অ্যাকশনস এর মধ্যে দিয়ে একটা স্পেসের যে ডেফিনেশন, সেটাকে তার দেহ দিয়ে, তার শ্রম দিয়ে সেটাকে প্রশ্ন করছেন এবং ইয়ে করছেন। তো ফেমিনিস্ট মুভমেন্ট এই ধরনের বিভিন্ন ধরনের দেহকে সরাসরি একটা স্থানের সঙ্গে যুক্ত করে স্থানের যে নিজস্ব কতগুলো চর্চা রয়েছে সেটাকে প্রশ্ন করা হয়েছিল। তো এখানে আমরা গেরিলা গার্লস, তারা বিভিন্ন রকম হোর্ডিং বানিয়েছিলেন পাবলিক স্পেসে, এবং সেখানে মহিলাদের অনুভূতি, মহিলাদের উপরে যে বিভিন্ন রকমের সোশ্যাল ক্রাইম চলে সেগুলোকে নথিভুক্ত করেছিলেন। বা অ্যাড্রিয়ান পাইপার, উনি একজন কালো আফ্রিকান মহিলা হিসেবে নিজেকে পাবলিক স্পেসে ওয়েট পেইন্ট হিসেবে রিপ্রেজেন্ট করছেন। তো বিভিন্নভাবে কিভাবে মহিলাদের আইডেন্টিটি এবং মহিলাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে একটা ওভারঅল সামাজিক যে পাওয়ারের স্ট্রাকচার, তার রেজিস্ট্যান্সকে ইন্টারপ্রেট করা যেতে পারে, এটা ফেমিনিস্ট মুভমেন্টে আমরা ভীষণভাবে দেখেছি। আমার মনে হয় আমরা অনেকটা সময় নিয়ে নিলাম, আমার কাজ দেখানোর সময় নেই এই মুহূর্তে। ধন্যবাদ সঞ্চয়নদা আপনাকে আপনার বক্তব্য আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে চ্যাট বক্সে গুগল ফর্মের একটা লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা এই পাঠচক্র সম্পর্কিত আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়া সাহিত্যিকার ইউটিউব চ্যানেলের একটা লিংক দেওয়া আছে, সেখানে এই পাঠচক্রের অন্যান্য বক্তৃতাগুলি ভিডিও ফরম্যাটে, তাছাড়াও সাহিত্যিকার আরো নানা কাজের ভিডিও আপনারা ওখানে পাবেন। আর সাহিত্যিকার ওয়েবসাইটের একটি লিংক দেওয়া আছে, সেখানে আপনারা ভিজিট করুন ওয়েবসাইটটা। আর সাহিত্যিকার বিভিন্ন কাজের নোটিফিকেশন আপনারা যদি ইমেলের মাধ্যমে পেতে চান তাহলে ওয়েবসাইটটি আপনারা বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারেন। এবার সকলকে জিজ্ঞেস করছি, আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনারা সরাসরি বক্তাকে জানাতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ব্যাপার বোকা বোকা হয়তো প্রশ্নটা লাগতে পারে। আচ্ছা, একটা বহুরূপী, সেও তো একজন পারফর্মার। এবার সে একটা, তার পারফর্মিং স্পেস তাহলে কোনটা? সে যে রাস্তা দিয়ে যাচ্ছে, তার বাজার যেটা পড়ছে, তার স্টেশন যেটা পড়ছে, সেটা তাহলে তার তো ওই
যাবতীয় এলাকাটাই যে তারা যে হাঁটছে বা ইনকাম করছে সেই গোটা ওই ইয়েটা সে হচ্ছে স্পেস তো সে সে হচ্ছে ছাড়া গরু আর কি, হরদার কথায় আর কি। আচ্ছা আচ্ছা সে যেখানে বিচরণ করবে সেটাই তার স্পেস, কারণ সে তো আচ্ছা তার দেহকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তার দেহের মধ্যেই আসলে তার মনন, তার চর্চা সবটা সে ক্যারি করছে। এবং আচ্ছা বহুরূপীর ক্ষেত্রে সেটা আরো পরিষ্কারভাবে প্রকটভাবেই থাকছে, কারণ সে কোনো একটা রূপ নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এবং সেখানে ব্যক্তি হিসেবে এসে যাচ্ছে না, সে সেই রূপ নিয়ে যাচ্ছে। হুম হুম তার ফলে সে যে স্পেসে বিচরণ করছে সেই স্পেসটাই তার এবং সেটা এটা দুটো দিক আছে আসলে। একটা হচ্ছে যে সে একটা স্পেস নিয়ে আসছে, হুম সে যেটা সে ধারণ করেছে সেটা একটা রূপ হ্যাঁ, নিয়ে আসছে। এইবার সে যখন একটা কোনো ক্ষেত্রে গিয়ে বসছে, সে সেই ক্ষেত্রের চর্চার সঙ্গে কিন্তু নিজেকে কোথাও যুক্ত করছে। সে কিন্তু শুধু নিজে যেটা করছে সেটাই করে যাচ্ছে না। না মানে না এখন স্টেশনে গিয়ে সে কি ধরনের রিয়াকশন করবে আর একজনের বাড়ির গেটের সামনে গিয়ে সে কি ধরনের রিয়াকশন করবে, হুম এটা কিন্তু ক্ষেত্র হিসেবে কিন্তু বদলে যায়। বদলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে তো তার মানে একটা কোথাও সে কিন্তু পার্টিসিপেট করছে কি হুম ধরনের স্পেসে আমি কি করব। কি করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার ফলে হুম, দুটোরই একটা ওই এটা এটা লোকায়ত মানে লোকশিল্পে এটা ভীষণই ছিল আর কি। যে কোনো আচ্ছা রকমের লোকশিল্পে এই ইম্প্রোভাইজেশনাল ক্যারেক্টারটাই হচ্ছে লোকশিল্পের ভীষণ বড় একটা জায়গা, যে হ্যাঁ একটা একটা কাঠামো আছে, হুম কিন্তু সেই কাঠামোটাই ফিক্স মানে আলটিমেট নয়, সেই কাঠামোটা স্থান কাল নির্বিশেষে সেটা বদলাতে থাকে, সেটা একটু বদলাচ্ছে আর কি হ্যাঁ নিজের মতো ইম্প্রোভাইজ করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আমার একটা স্নেহাশিস। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। উম, আমি ভুলও হতে পারি। আপনি একটা জায়গায় বলতে গিয়ে আমি মানে মনে হলো বললেন যে আমরা যেটা দেখছি বা দেখে যেটা ভাবছি সেটা বাস্তব। তো বিষয়টা কি বাস্তব, মানে আমরা যদি না দেখি তা কিন্তু বিষয়টা যদি এক্সিস্ট করে তাহলে সেটা বাস্তব হবে না? না, মানে আমি এটা আমার বলিনি, দেখার কিন্তু আমরা যেটা দেখছি, না না না, আমি এটা বলিনি, এটা বোধহয় বোঝার একটু ভুল হয়েছে। আমরা যেটা দেখছি সেটা বাস্তব না। আমরা বাস্তবকে দু ধরনের বাস্তবতা এক্সিস্ট করে। একটা হচ্ছে আমার চারপাশের অস্তিত্ব, সেটা তার বাস্তবতা নিয়ে আছে। আর আমি যেটা দেখছি সেটাকে কিভাবে, কার মাধ্যমে, কি মেটেরিয়ালের মাধ্যমে আমি সেটা আহ, মানে পরিবেশন করছি বা অনুভব করছি, এটা আরেকটা বাস্তবতা। আচ্ছা আচ্ছা দুটো, আচ্ছা এটা এটা আধুনিকতার একটা ইন্টারপ্রিটেশন ছিল আর কি। তারা বলছেন যে একটা হচ্ছে বাস্তব যেটা আমরা, যেটা রয়েছে, যেটা চারপাশে আমাদের প্রতিনিয়ত বদলাচ্ছি দেখছি। আরেকটা হচ্ছে আমার দেহ একটা যে সম্পর্কে আসছে কোনো কিছু, সেটার এই সম্পর্কটা একটা মেটেরিয়ালের থ্রু দিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। মানে সেটা আমি হয় কোনো কিছুর মাধ্যমে দেখছি বা কোনো কিছুর দ্বারা সঙ্গে যুক্ত হয়ে দেখছি, সেটা আমার মনের মধ্যে আরেকটা বাস্তবতা তৈরি করছে, সেটাও ইকুয়ালি ট্রু। আচ্ছা আচ্ছা সেটা একদম। এই সামনের দেখা বাস্তবের সঙ্গে হয়তো তার যখন আমি পরিবেশন করছি সেটা সরাসরি নাও মিলতে পারে, কারণ সেটা আমার দেখা বাস্তবতা, আমার যে নিজস্ব যে কারণ সবারই একটা গড়ে ওঠার একটা ইতিহাস আছে। সে কি ধরনের পরিবেশ থেকে গড়ে উঠছে বা কি ধরনের ওই ক্ষেত্র হিসেবে বা তার সময় হিসেবে, কাল হিসেবে, তার স্পেস হিসেবে কি ধরনের মেমোরি থেকে সে বেড়ে উঠছে। মানে আমি যখন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যে আমি একটা ল্যান্ডস্কেপের একটা ছবি দেখছি, হ্যাঁ, আর আমি একটা ল্যান্ডস্কেপ দেখেছি অনেকদিন আগে। এবার সেই ল্যান্ডস্কেপটা দেখার সময় আমার যে অনুভূতি ছিল, আর আমি পরে যখন একটা ল্যান্ডস্কেপের কারুর আঁকা একটা ছবি দেখছি, আমাকে কিন্তু ওই ল্যান্ডস্কেপের থেকেও, আমি যখন নিজে সরাসরি একটা ল্যান্ডস্কেপ দেখেছিলাম সেই মেমোরিটা কিন্তু আমাকে গাইড করে এই ল্যান্ডস্কেপটাকে দেখার। দুটোই কিন্তু ট্রু। বেশ বেশ। আমার দেখা মানে সরাসরি বাস্তব যে হুম বাস্তব মানে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করতে পারে না, মানে মানে আমার উপর না, নির্ভর করছে। বাসনা না, দুটোই দুটোই ট্রু। আমি কি বললাম যে প্রকৃতি বা বাস্তব তার তার সময় কালের হিসেবে সেটা বদলাচ্ছে, সেই স্পেসটা তো কনস্ট্রাক্ট হয়েই যাচ্ছে, সেখানে আমি থাকি বা না থাকি সেটা তো বদলে যাচ্ছে। কিন্তু আমি যে মুহূর্তে ওখানে আসছি সেই মুহূর্তে যেটা আমি দেখছি সেটাও ইকুয়ালি ট্রু। আচ্ছা আচ্ছা মানে দুটোর দুটো স্তরই এটা। মানে একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ স্পেস, আর একটা হচ্ছে স্পেস কে আমি কিভাবে রিপ্রেজেন্টেশন করছি, স্পেস ইটসেলফ নিজেকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলাম? মানে আমি বলতে চাইছি যে
আমি গেলাম একটা জায়গাতে, ট্যাপে জল ভরা হয়, কলসি রাখা আছে, প্রতিদিন আমি দেখলাম জল ভরে লোকে। এইবার কিন্তু জল রাখতে রাখতে সেই জায়গার তলাতে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, রাইট? এবার আমি জানি না যে কতদিন ধরে কলসি রাখার ফলে ইমপ্রেশনটা হয়েছে, কিন্তু স্পেসটা কিন্তু তার একটা রিফ্লেকশন দিচ্ছে, তার একটা কমিউনিকেশন সে করছে যে দেখো অনেকদিন ধরে কিন্তু এখানে রাখা হয়, তুমি আজকে দেখছো মানে এটা প্রথমবার নয়। আচ্ছা, মানে একটা স্পেসের রেসপেক্টে বাস্তব, একটা আমার রেসপেক্টে বাস্তব। হ্যাঁ, কারণ আমার আমার রেসপেক্টের বাস্তবতার মধ্যে আমার দেখা এবং স্পেসের যে বাস্তবতা, দুটো মিলিয়ে আরেকটা লিভড স্তর তৈরি এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ঠিক। স্পেস নিজের মতো করে তার প্রতিদিনের চর্চার মধ্যে দিয়ে তার একটা বাস্তবতা তৈরি করছে। তো এই দুটোর সম্পর্ক, যেটাকে লিভড বলছেন লেফোবু, বারবার বলছেন যে একটা চর্চিত বিষয়, মানে আমি সেটার মধ্যে এই সম্পর্কটার মধ্যে দিয়ে একটা বাস্তবতা তৈরি হওয়া দরকার। মানে আমি শুধু বাইরে থেকে এসে বললাম এটা এরকম, দ্যাট ইজ নট ট্রুথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্ননীলদা। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটু বোঝার জন্য প্রশ্নটা করছি। আমি আমার এই বিষয়ে জানাশোনা বোঝা খুবই কম। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য যে শিল্পটা হয়, হ্যাঁ, হুম। তার সঙ্গে আপনি যে শিল্পের কথা আহ, আহ, উপস্থাপনা করছেন, যে বিমূর্ত শিল্প এতে, এবং সেখানে যে দেখাচ্ছেন যে সেখানে একটা আহ, লোকজনকে কন্ট্রোল করা ক্ষমতার একটা জায়গা থাকে স্পেসের সৃষ্টির মধ্যে দিয়ে, আর বিজ্ঞাপনের জগৎ যে শিল্পটাকে আহ, ধরে আর কি একইভাবে, একভাবে তো লোককে, কনজিউমারকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই দুটোর মধ্যে কোথায় সাযুজ্য আছে, কোথায় পার্থক্য আছে, একটু যদি বলেন। না আমি আসলে হয়তো জানি না, আমার বক্তব্যের মধ্যে ওটা পরিষ্কার হয়নি। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে সাধারণভাবে আমরা যখন এঙ্গেজমেন্ট করি স্পেসের সঙ্গে, তখন আসলে আমরা কন্ট্রোলের বাইরে যাওয়ার চেষ্টা করি। আমরা আসলে স্পেসের যে পাওয়ার সিস্টেম, সেই স্ট্রাকচারটা থেকে উত্তরণের চেষ্টা করি। শিল্পের চাহিদাই তাই। আচ্ছা। শিল্পের চাহিদা হচ্ছে সেটাকে পূর্ণ করা নয়, সেই চাহিদার, এই যে হরদা বলছেন আমি ছাড়া গরু, হুম হুম। আসলে উনি কিন্তু ওই বাঁধা গরুর বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তা- হ্যাঁ, আবার যিনি গণ্ডির ভিতরেও কাজ করছেন, তিনি গণ্ডির মধ্যেও যে তার যে নিয়ম, তার যে নিয়মবর্তিতা, সেটাকে বদলানোর চেষ্টা করছেন, সেটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছেন। অর্থাৎ শিল্পের উদ্দেশ্যই হচ্ছে যে যে চাহিদা আছে তার বাইরে নিয়ে যাওয়া, উত্তরণ ঘটানো। হ্যাঁ, তো এবং সেটা আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে পাওয়ার স্ট্রাকচার গুলো কিভাবে থাকে এবং সেটাকে কিভাবে আর্টিস্ট আবার চ্যালেঞ্জও করে। সেখানে অনেক সময় ইনস্টিটিউশনের হয়ে এক ধরনের চর্চা তৈরি হয়, আবার আরেক হ্যাঁ। ধরনের চর্চা হয় যেটা ইনস্টিটিউশনকে কনস্ট্যান্টলি কোয়েশ্চেন করা এবং সেই স্পেসটাকে রিস্ট্রাকচার করা, রিওরিয়েন্ট করা, যাতে নতুন, মানে অন্য ধরনের ফ্রি স্পেস তৈরি করা যায় আর কি। এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও তার নিজের একটা পলিটিক্স আছে। এরকম নয় যে বিজ্ঞাপন যে শুধু মানুষের চাহিদা তৈরি করছে, মানে চাহিদাকে পূর্ণ করছে তা নয়, তাহলে বিজ্ঞাপনের চেহারা বদলাতো না। আচ্ছা। বিজ্ঞাপনেরও একটা নিজস্ব পলিটিক্স আছে। ধরুন আজ থেকে 90 বছর আগে বা 80 বছর আগে যেভাবে একটা সাবানের অ্যাড দেওয়া হতো, হ্যাঁ। আজকে কিন্তু আপনি যখন টিভিতে দেখেন, হ্যাঁ, সেখানে সেটা কিন্তু সেই অনেক বদলে চেহারাটাই গেছে। বদলে গেছে। কারণ সেইটা তখনকার যে আর্থসামাজিক এবং মনস্তাত্ত্বিক যে অবস্থা ছিল মানুষের, সামাজিক অবস্থা, যে যে ধরনের মেন্টালিটি, যে ধরনের দেহের সঙ্গে যে ধরনের সম্পর্ক ছিল সামাজিকভাবে, সেইটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে সেই সময়ের বিজ্ঞাপন। আজকের সময় যে ধরুন এই এত চর্চা, দেহ নিয়ে এত রকমের যে কথা হয়েছে, যে কার দেহ, কিসের দেহ, কে বিচার করবে, কোনটা ঠিক কোনটা ঠিক না, এই যে অনেক চর্চা তো আমাদের বিংশ হ্যাঁ, শতকে সে তো ঘটেছে। বটে। হ্যাঁ হ্যাঁ। তার ফলে এখন সাবানের যে একটা হবে বা ফেয়ার অ্যান্ড লাভলির যে একটা হচ্ছে, তাকে কিন্তু হ্যাঁ। আর সাদা, আমার স্কিন সাদা হয়ে যাবে এটা আর বলতে পারছে না সে।
ঠিকই। হ্যাঁ, তাকে বলতে হচ্ছে যে আমার স্কিনটা আরেকটু পরিষ্কার হবে। পরিষ্কার হবে। হ্যাঁ, এটা কিন্তু এই ডিসকোর্সের ফল ফল। স্বরূপ হ্যাঁ, হিসেবে আসছে। হ্যাঁ, তার ফলে বিজ্ঞাপনও রিয়াক্ট করে, সে শুধুই যে হ্যাঁ, একটা হুম, মানে পপুলার ভ্যালুকে প্রজেক্ট করে তা নয়, অনেক সময় বিজ্ঞাপনের মধ্যে দিয়েও পরিবর্তন আসতে পারে, আসতে এটা পারে। এসেওছে আর কি। হ্যাঁ, আসলে আমি হ্যাঁ, বলতে চাইছি যে বিভিন্ন চর্চা আছে যেটা একটা গণ্ডির মধ্যে থেকেও তার মধ্যে এই বিভিন্ন ধরনের পুরোনো। সিস্টেমগুলোকে প্রশ্ন করা হ্যাঁ, যেতে পারে। আবার হ্যাঁ, আরেকটা হচ্ছে সিস্টেমের বাইরে থেকে আমি স্পেসটাকে কনস্ট্যান্টলি হ্যাঁ, চ্যালেঞ্জ করতে করতে যাচ্ছি, একটা নোম্যাডিক হ্যাঁ, মানে বিবর্তন হতে থাকছে, যার কোনো হ্যাঁ। বিশেষ চেহারা নেই আর কি, সেটা বদলাচ্ছে যেমন কনস্ট্যান্টলি। মনে পড়ছে নরমান লুইসের, যে আমেরিকান পেন্টার, হুম মানে হুম। তিনি তো বেসিক্যালি রাষ্ট্রের যে ফ্রিডম অফ ভয়েস, হ্যাঁ আমেরিকার হ্যাঁ যে হ্যাঁ। কনস্টিটিউশনের এগুলোই আর কি চিত্রিত করছেন, হুম হুম। কিন্তু তার মধ্যে দিয়ে একটা বিমূর্ততাও আনার চেষ্টা করছেন। হ্যাঁ, কারণ ওইটাই আর কি, উদ্দেশ্যটা ওইটাই যে আমি যখন প্রশ্ন করছি তার অল্টারনেটিভটাও তো আমাকে, সেই স্পেসটাও হুম, আমাকে জেনারেট করতে হবে ছবির মধ্যে, তার হ্যাঁ, মধ্যে না হলে তো সেই উত্তরণটাতে আমি পৌঁছতে পারবো না। শুধু হুম, মানে প্রশ্ন তৈরি করাটাই নয় আর কি। নয়, হ্যাঁ। হ্যাঁ। ধন্যবাদ। ধন্যবাদ কুমারজিৎ দা। সুনন্দন দা হ্যান্ড রেজ করেছিলেন। সুনন্দন দা, আপনার প্রশ্নটা আপনি সরাসরি বক্তাকে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, একটা স্লাইডে আমি মানে আমার বোধহয় চোখে পড়েছিল যে লেখা ছিল দেয়ার ইজ আ পলিটিক্স অফ স্পেস বিকজ স্পেস ইজ পলিটিক্যাল। এইটা সম্পর্কে যদি না আসলে ওই মানে ওটার রেফারেন্সটা এসেছিল যে আসলে স্পেসের নোশনটাই আমাদের তৈরি হয় দেহের সাপেক্ষে আর কি। মানে মানুষ যেই ওখানে কি দাঁড়াচ্ছে, এই স্পেসটা পলিটিক্যাল হয়ে গেল। হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্পেস, ন্যাচারাল স্পেস নেচার ইজ দেয়ার, বাট যেটা ডাব্লিউ জে মিচেলও বলছেন যে ল্যান্ডস্কেপকে নাউন হিসেবে দেখার কোনো মানে নেই, ল্যান্ডস্কেপ হচ্ছে আসলে একটা ভার্ব। মানে আমরা কি ধরনের কর্ম করছি ল্যান্ডের মধ্যে দিয়ে, আসলে তার মধ্যে দিয়ে ল্যান্ডস্কেপের ডেফিনেশন তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা তো সেই জায়গা থেকে এনি কাইন্ড অফ স্পেস আসলে এই হিউম্যান ট্রানজাকশনের মধ্যে দিয়েই তার রিপ্রেজেন্টেশন তৈরি হয় আর কি। ইউজার যেটাকে অনেকে ব্যবহারিকনেসটাকে বলছে যে কিভাবে একটা স্পেস ব্যবহার করা। তো কারণ আমি প্রেজেন্টেশনটাকে এই ট্যাঞ্জিবল স্পেস, ফিজিক্যাল স্পেস যেটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে আছে, এইটার মধ্যে রাখতে চাইছিলাম আর কি। আমি খুব একটা অ্যাবস্ট্রাকশন বা আহ, এদিকে নিয়ে যেতে চাইনি, কারণ তাতে ব্যাপারটা আরো কমপ্লেক্স, আরো এমনিতেই ইনকমপ্লিট রয়েছে প্রেজেন্টেশনটা, কিন্তু তবুও তার ফলে উনি ওইটাই বলতে চাইছেন যে এই বডির যে রেজিস্ট্যান্স, বডির যে মেমোরি, সেইটা যেই মুহূর্তে একটা স্থান এর সঙ্গে যুক্ত হয়, ওটা ইটসেলফ একটা পলিটিক্যাল স্পেস হয়ে যায় আর কি। মানে তো স্পেস ইটসেলফ ইজ পলিটিক্যাল বিকজ স্পেসের ডেফিনেশনটাই আসলে তৈরি হয় একটা ইউজারনেস এর মধ্যে দিয়ে আর কি, সেটা আলাদা করে কোনো অস্তিত্ব নেই। হুম 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 ধন্যবাদ। ধন্যবাদ সুনন্দন দা। দেবাংশুদা হ্যান্ড রেজ করেছিলেন। দেবাংশুদা, আপনি আপনার প্রশ্নটা বক্তাকে সরাসরি করতে পারেন। হ্যাঁ, সঞ্চয়নের কাছে আমার একটাই প্রশ্ন যে আমরা এতক্ষণ তো ফিজিক্যাল স্পেস এবং তার ইন্টারাকশন এইটা নিয়ে শুনলাম, কিন্তু এখন এতক্ষণ আমরা যে স্পেসে সবাই মিট করলাম হুম। সেটাকে চালু কথায় আমরা ভার্চুয়াল স্পেস আজকাল বলছি। হ্যাঁ তারও একটা পলিটিক্স আছে, তারও একটা হ্যাঁ রাষ্ট্র হ্যাঁ, আমার ব্যবস্থার একটা সঙ্গে ভীষণ সংযোগ রয়েছে, সে বিষয়ে যদি আসলে একটু। হ্যাঁ প্রেজেন্টেশনটা ছিল কিন্তু অনেক, আমি মানে এটা আর এর হ্যাঁ থেকে আমি হ্যাঁ ওইদিকে যেতে হ্যাঁ পারিনি। না, তবে যেটা হচ্ছে যে ডিজিটাল স্পেসের একটা তো অ্যাপারেন্টলি এটা খুব ডাইনামিক স্পেস বলে মনে হয়, যে আমরা সরাসরি আহ, যোগাযোগ তৈরি হচ্ছে এবং কমিউনিকেশন করতে পারছি। কিন্তু ওই অ্যাক্সেসের যে ডাইনামিক্সটা আর কি, সেটা তো আসলে কতগুলো আহ, একদিকে যেমন লিঙ্কের ব্যাপার একটা আছে, ইন্টারনেট কানেক্টিভিটি এবং সেইটার পুরো যে সিস্টেমটা, আরেকটা হচ্ছে যে ইট ইজ আন্ডার সার্ভেলেন্স, ইট ইজ কামিং থ্রু আ নেটওয়ার্ক, ইট ইজ নট টোটালি ফ্রি। মানে আমরা যেভাবেই কথা বলি, যেভাবেই বলি, আজকে আমি যে কথা বলছি এটাও কোথাও এখন স্পাইওয়্যারের ইয়েতে কোথাও রেকর্ডেড হয়ে যেতে পারে, বা সেটা রিইউজড হতে পারে।
তার ফলে পাওয়ারের স্ট্রাকচারটা কিন্তু ডিজিটাল স্পেসে আর সেইভাবে অ্যাপারেন্টলি ভিজিবল নয়, মানে ওটা একটা ইনভিজিবল সিস্টেম, যেটা বিশেষ ক্ষেত্রে বিশেষ সময় বিশেষভাবে চেহারা ধরা দিলেও তার ইন্টারনাল ডায়নামিক্সটা কিন্তু ম্যাপ করা যাচ্ছে না আর কি। মানে হু ইজ কন্ট্রোলিং দ্য সিস্টেম, হু ইজ কন্ট্রোলিং দ্য ফ্রেমওয়ার্ক, এবং তার ফলে এটার একটা পসিবিলিটিও তৈরি হচ্ছে, আবার একটা তার একটা ভীষণই একটা আগ্রাসনী একটা চেহারা আছে যে একটা সময়ের পর আমাদের সমস্ত গতিবিধি এবং সমস্ত বিচরণই উইল বি কন্ট্রোলড ইনভিজিবলি। আবার অন্যদিকে রেজিস্ট্যান্সের আরেকটা চেহারাও তৈরি হচ্ছে, যেখানে কিভাবে ওপেন সোর্সের যে পুরো মুভমেন্টটা সারা পৃথিবী জুড়ে ঘটছে, বা এখন আমরা অ্যাপারেন্টলি একটা ক্যাশলেস ফরম্যাটের দিকে যাচ্ছি, সেইটার কন্ট্রোল, বা অনেক সময় এই সিস্টেমকে কাজে লাগিয়ে সিস্টেমকেই রিকনস্ট্রাক্ট করা যেতে পারে। যেমন আমি শুনেছি যে বিবিসিতে এরকম একটা হয়েছিল যে একজন একটা ফেক আইডি তৈরি করে একটা রিসার্চ তৈরি করে সেই বিবিসির ভিতরেই এমন একটা বিষয় নিয়ে তিনি প্রেজেন্টেশন করেছিলেন যেটা বিবিসিকে সেই প্রোগ্রামটাই বন্ধ করতে বাধ্য করেছিল, বিকজ ইট ওয়াজ বিং কন্ট্রোলড বাই সার্টেন আদার মাল্টিন্যাশনাল সিস্টেমস। এবং সেটা কিন্তু যিনি করেছিলেন তিনি বিবিসির ভিতরে অ্যাজ আ ফেক আইডেন্টিটি নিয়ে ভিতরে ঢুকে ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে সেটাকে চেঞ্জ করে দিয়েছিলেন, ইন্টারভিন করেছিলেন। তো তো এই পসিবিলিটিটাও যেমন তৈরি হচ্ছে। তো অফকোর্স ডিজিটাল সিস্টেম ইজ এ মিলিটারি methodology. It is not a democratic methodology. It is a military methodology যেটাকে ডোমেস্টিকেট করার একটা ভীষণ প্রয়াস চলছে, এবং we are inside it, we are inevitably inside it, because the history of modernity is the history of domestication of military tools. মানে আধুনিকতার ইতিহাসটাই হচ্ছে তাই, যে যা মিলিটারি মাধ্যমে যেগুলো ব্যবহার হয়ে যাওয়ার পরে এটাকে এত খরচা হয়ে গেল তার জাস্টিফিকেশন করতে, এটাকে মানুষের ব্যবহারে কিভাবে ব্যবহার করা যায় করতে গিয়ে পুরো সিস্টেমটাই বদলে যেতে হয় আর কি। তো উই আর ইনসাইড ডিপ নেটওয়ার্ক, যেটার পসিবিলিটি অফকোর্স আছে। আজকে আমরা এক মুহূর্তে এতজন লোক একসঙ্গে কথা বলতে পারছি, যেটা ওয়াল্টার বেঞ্জামিন ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশনে যেটা প্রেডিক্ট করেছিলেন, যে রিপ্রোডাকশনের ফলে প্রিন্টেড ডকুমেন্টেশনের ফলে একটা হিউজ সিস্টেম অফ ডেমোক্রেটিক ওপিনিয়ন্স তৈরি হতে পারে, মানুষ একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে ভয়েস জেনারেট করতে পারবে, একসঙ্গে কিছু শেয়ার করতে পারবে, এবং তার মধ্যে কোনো হায়ারার্কি থাকবে না। সেইটা কতটা ফ্রি সেটা তো আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি, যে আমরা হয়তো অ্যাপারেন্টলি স্মলার সার্কেলসে এটাকে একটা সেন্স অফ ফ্রিনেস, একটা ফ্রি স্পেস হিসেবে ভাবছি, কিন্তু ইন দ্য লার্জার ফ্রেমওয়ার্ক we are all trapped in a certain way. ঠিক। ধন্যবাদ দেবাংশুদা। আর কারোর কোনো প্রশ্ন আছে বা মন্তব্য? তাহলে ধরে নিচ্ছি আর কারোর কোনো প্রশ্ন নেই। শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সাহিত্যিকার এই পাঠচক্রের একাদশ পর্বে আগামী 10ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টা বলবেন শ্রী দেবাশিস বিশ্বাস। ওনার বিষয় রাষ্ট্র, শিক্ষা সংস্কার ও নয়া উদারনীতি। আরেকবার বলছি, ওনার বিষয় রাষ্ট্র, শিক্ষা সংস্কার ও নয়া উদারনীতি। বক্তা এবং বাকি সকলকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি আমাদের পাঠচক্রের এই পর্ব। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। আমার সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, অনেকটা সময় নিয়ে নিলাম। আশা করি কিছুটা অন্তত আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা শেয়ার করা গেছে। থ্যাংক ইউ সবাইকে, সাহিত্যিকা এবং আরো যারা এসেছেন এই পাঠচক্রে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।